যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা চুজ করে নেবেন। তো আমি সেক্ষেত্রে মজিলা ফায়ারবক্সটা আমি করে দিই। etaxnbr.gov.bd এই জি। ওয়েবসাইটে গিয়ে আপনারা ই রিটার্নের অপশনটা পাবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি করব, ই রিটার্নটা সিলেক্ট করব। ই রিটার্নটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে গতদিনে আমরা কি রেজিস্ট্রেশন করা যার ছিল, যে ব্যক্তির, যে করদাতার, ওনারটা আমরা করে দিয়েছি। এখন আমি কি করব, ওনার রেজিস্ট্রেশন করা নাই, তো সেই ক্ষেত্রে আমি একটু রেজিস্ট্রেশনটা করে দিই। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এটা যেটা আছে এইটাতে আমরা সিলেক্ট করে দিই। দেওয়ার পরে ওকে। এই সম্মানী করদাতা উনি আমার কাছে নাই, ওনার ওনার কাছ থেকে আমাকে ফোন দিয়ে ওনার ওটিপিটা নিতে হবে। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না যে উনি একটু ইয়ে করছে, কারণ আপনাদের কাজের সুবিধার্থে দেখবেন এরকম অনেকগুলা কাস্টমার পাবেন, অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, আপনাকে জাস্ট সবকিছু দিয়ে দিবে, টিন সার্টিফিকেট হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, বা বিভিন্ন যে দিয়ে দিবে, আপনার কাজগুলো করতে হবে, ফোন দিয়ে করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এইটা শেখার জন্য আপনাদেরকে আমি একটু করে দিই। আচ্ছা, তো আমি একটু চলে যাবো ভেরিফাই। ভেরিফাইটা হয়েছে। এখন আমি পাসওয়ার্ডটা একটু দিয়ে রাখি। ওটিপিটা গিয়েছে, আমি এখন সম্মানিত করদাতার কাছে আমি একটু ওটিপিটা নিয়ে নিই। আপনারা একটু লাইনে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ফোনে ওটিপি গিয়েছে। হ্যাঁ, 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 ওটিপি গিয়েছে, ওটিপিটা একটু কাইন্ডলি দিয়ে নাও আমারে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু সময় নিচ্ছি। এই ফাঁকে যদি আপনাদের কোনো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তার ওটিপির সময় থাকে তো 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট থাকে। 5 মিনিট এখনো হয় নাই, এখন চলছে 3 মিনিট 50 সেকেন্ড। আমরা এর মধ্যে আমরা নিয়ে নিব। স্যার পাসওয়ার্ড যেটা দিলেন এটা কোন পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা আপনার মতন করে দিবেন, বা সম্মানী করদাতা যদি কোনো পাসওয়ার্ড চয়েস থাকে সেই পাসওয়ার্ড ওনার চয়েস দিয়ে আপনারা করে দিতে পারেন, বা আপনি একটা জি। আপনার মতন করে করে দিবেন, যেহেতু এই ফাইলটা দেখবেন পরবর্তীতে আপনার কাছেই আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই পাসওয়ার্ড গুলো আপনারা করে রাখবেন। আচ্ছা, সম্মানী করদাতা উনি আমার জি স্যার, হোয়াটসঅ্যাপে ঠিক আছে। টেক্সট করে দিয়েছে। আচ্ছা, আপনারা এখন একটু ইয়ে করেন। 742791 ওটিপিটা আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি এটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিয়েছি। 742791 দেওয়ার পরে আমি কি করলাম, ওটিপি দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমার মতন করে দিয়েছি। এই পাসওয়ার্ডটার সিস্টেমটা আপনাদেরকে একটু বলে দিই। পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষর দিয়ে দিতে পারেন ক্যাপিটাল, অথবা শেষে দিতে পারেন ক্যাপিটাল। মাঝে আপনার @ বা হ্যাশ এ ধরনের কোনো কিছু দিয়ে দিবেন। এবং আলফাবেট যেগুলো আছে 1 2 3 যেগুলো আছে, সরি, গাণিতিক যে অক্ষরগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। এগুলো মিউচুয়াল করেই কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে, হতে হবে। এই পাসওয়ার্ডটা ABCD 1 2 3 বা মোবাইল নাম্বার দিয়ে এগুলো কিন্তু দিয়ে হবে না, এটা খেয়াল রাখবেন কিন্তু সবাই। আপনারা দয়া করে মিউট করেন। আপনারা ক্লাসে, আমি আবারও বলছি, আমি এখন ক্লাস থেকে আবারও যদি মিউট অপশনে যে আপনাদেরকে মিউট করতে হয়, এটা কিন্তু এক ধরনের। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমার ওটিপি। আচ্ছা, আপনারা মিউট করেন প্লিজ। আচ্ছা, আমার, স্যার সবাইকে মিউট করে দেন। আমি মিউট করে দিচ্ছি। আমি মিউট তো এখানে আলোচনা হচ্ছে যে আমাদের এক একজনের মতামত নিলে আচ্ছা, ওকে, আমি এখন সাবমিট করে দিয়ে দিলাম।
সাবমিট করার পর আমি এই পাসওয়ার্ডটা আমি সেভ রাখলাম, পরবর্তীতে আমার এটা কাজে লাগবে। তারপরে আমি চলে গেলাম কোথায়, সাইন ইন অপশনে। সাইন ইনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই লগইন অপশন যেটা আছে, লগইন অপশনে যেয়ে আমাকে, বা সাইন ইন যে অপশনটা আছে সেই সাইন ইন অপশনে গিয়েও আমাকে আবার সেম কি করতে হবে, ওনার যে 3 নাম্বারটা আছে এই 3 নাম্বারটা আমাকে আবার দিয়ে দিতে হবে। 1 666 0 2 0 6 0 2। পাসওয়ার্ডটা যেটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিলাম। ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করব, সাইন ইন করব। সাইন ইন করার পরে ওনার এই ধরনের ড্যাশবোর্ড চলে আসবে। এটা আমরা কোনো কিছুই আমরা চেঞ্জ করার দরকার নাই, আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এই ড্যাশবোর্ডটা চলে আসছে। এই সম্মানী করদাতা, উনি একজন নতুন, উনি টিন সার্টিফিকেট খুলেছেন, এর আগে কখনো রিটার্ন দাখিল করে নাই, এবারই প্রথম উনি রিটার্ন দাখিল করছেন। এরকম আপনার কাছে অনেক ক্লায়েন্ট আসবে। তো এটার ক্ষেত্রে আপনাদের জন্য, যারা প্রাথমিক পর্যায়ে আছেন তাদের জন্য অনেক উপকারী। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই এটা দেখবেন। আচ্ছা, ও- ওনার নাম, ওনার ছবি, ওনার এনআইডি দিয়ে ভেরিফাই করার পরে যেটা আসার সেটা চলে এসেছে। এখন আমার ওনার কাছ থেকে যেগুলো ডকুমেন্ট নিতে হবে সম্মানী করদাতার, আমি গত ক্লাসেও বলেছি, আজকে আবারও বলে দিচ্ছি। উনি একজন সরকারি কর্মচারী, কর্মকর্তা না, উনি কর্মচারী। গত দিনে যেটা করে দিয়েছে আপনাদেরকে, একজন আর্মির অফিসার মেজর র্যাঙ্কের ছিলেন। আর আজকে যেটা থাকবে, উনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। এই চতুর্থ শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রেও সেম ডকুমেন্টগুলোই নিতে হবে। কি কি ডকুমেন্টগুলো নিতে হবে, ওনার স্যালারি সার্টিফিকেট নিতে হবে, প্রথম অবস্থায় ওনার স্যালারি সার্টিফিকেটটা নিতে হবে। টিন সার্টিফিকেট তো আছেই। তারপরে ওনার স্থাবর এবং অস্থাবর কোথাও যদি সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তির হিসাব নিতে হবে। বা দলিলপত্র, দলিলপত্র তো আপনাকে দিতে পারবে না, কিন্তু ওই সম্মানী করদাতার আপনি এগুলো নিয়ে নেবেন। আচ্ছা, তারপরে কি নিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কি, যে উনি কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সকল ব্যাংকের স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে কি ওনার যদি কোনো গাড়ি থাকে, মোটরসাইকেল বা কার, সেই গাড়ির কাগজপত্র নেওয়া, সেই সকল গাড়ির কাগজপত্র নেওয়া। এই ক- তারপরে কাগজপত্র নেওয়ার পরে তারপরে কি করতে হবে, যে উনি ট্যাক্স দিয়েছে কিনা, গাড়ির ট্যাক্স দিয়েছে কিনা সেই ট্যাক্সের কাগজপত্রগুলো নেওয়া। তারপরে ওনার আর কি লাগবে, উনি কোনো এই চাকরি বাদে অন্য কোথাও কোনো সোর্স থেকে ইনকাম করে কিনা, যদি করে থাকে সেগুলোর ডকুমেন্টগুলো নেওয়া। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? সঞ্চয়পত্র যদি থাকে, পারিবারিক কোনো সঞ্চয়পত্র যদি থাকে, ওনার নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, সম্মানী করদাতার মনে করেন সঞ্চয়পত্র নাই, ওনার মিসেসের আছে, বা হচ্ছে ওনার ছেলের নামে আছে। তো সেই ক্ষেত্রে আপনার এরকমও আপনাদেরকে প্রশ্ন করবে এরকম সম্মানী করদাতা এসে, যে আমার নামে তো কোনো কিছু না, আমার ছেলের নামে আছে, তাহলে কি আমি হিসাব দিব কিনা বা দেখাবো কিনা? এটা কখনোই করবেন না। ছেলেরটা ছেলে দিবে, ওয়াইফেরটা ওয়াইফ দিবে, মানে যে যারটা সে তারটাই দিবে, অন্য কারোটা এখানে দিবে না বা দাখিল করবে না। আচ্ছা, এটা হলো বিষয়। তারপরে কি করবেন, তারপরে উনি স্যার যেহেতু স্যার স্যার, এখানে একটা কোশ্চেন, যদি ছেলে ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে কি দেয়া যাবে? ছেলে ডিপেন্ডেন্ট বলতে সেই নাবালক, মনে করেন নাবালক, এখন উনার তো কোনো কিছু হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনি তো তাকে দেখাবেন, সে তো আপনার উপরে নির্ভরশীল, অন্য কারো উপর তো নির্ভরশীল না। সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনার সাবালক তো আপনি দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে কি, তারপরে আপনার আহ,
উনি যেহেতু সরকারি একজন কর্মচারী, সেক্ষেত্রে উনি জিপিএফ একটা ফান্ড রয়েছে সরকারি কোষাগার থেকে, উনি এই সরকারি কোষাগারে উনি কিছু সঞ্চয় করে থাকেন। তো সেটার কাগজপত্র নেওয়া, ওখানে অ্যাকাউন্ট নাম্বার থাকে। আচ্ছা, এগুলো কাগজপত্র নেওয়ার পরে দেন তারপরে আপনি আয় এবং ব্যয়ের হিসাব করবেন, করে সম্মানীয় করদাতাকে আপনি দেখিয়ে দেওয়ার পরে তারপর আপনি শুরু করবেন। তো শুরু করার জন্য আমরা কোথায় চলে যাব? রেগুলার ই রিটার্নে যে অপশনটা রয়েছে এইটাতে আমরা চলে যাব। এটাতে ক্লিক করলাম। করার পরে এই যে এই ধরনের যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডটা আমি গত দিনও আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। ফ্রম ডেটটা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী বা প্রাইভেট বা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করুক, শুধু সরকারি বলেই যে এটা হবে এরকম না। কোম্পানি চাকরিজীবীর ক্ষেত্রে বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে চাকরি করলে বা ব্যাংকে বা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে এই ফর্ম ডেটটা হবে উনি যেখান থেকে শুরু করেছিলেন, মানে উনি যে কর বর্ষ থেকে শুরু করেছে, ইনকাম ইয়ার মানে অর্থ বছর, উনি যে অর্থ বছর থেকে উনি কি করেছে, আয় করেছে। যদি 1 তারিখ থেকে হয়, জানুয়ারির 1 তারিখ থেকে হয়, তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে হবে। কিন্তু টু ডেটটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোন ডেট? ফর্ম ডেটটা। এই ফর্ম ডেটটা উনি যদি জানুয়ারিতে জয়েন করে থাকে তাহলে আমরা এখানে 1/1/2024 এটা দিয়ে দিব। আর যদি না, উনি এই জুলাইতে জয়েন করে থাকে তাহলে জুলাই ডেটটাই থাকবে। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, অনেকে দেখবেন এরকম কিন্তু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা 12 মাসই কিন্তু করবেন না, উনি যে মাস থেকে আয় করেছে উনি সেই মাস থেকেই আপনারা এই ডেটটা শুরু করবেন। কেউ এই ধরনের স্যার, স্যার এখন যদি উনি 2020 সালে জয়েন করে সেক্ষেত্রে? 20 সালে যেটা জয়েন করছে সেটা তো আছেই, উনি তার কোনো সমস্যা নেই, তাহলে তো এটা ঠিক থাকবে, এটা আর কোনো কিছু হবে না, এটা যা আছে তাহলে তাই 20 থাকবে। সালে, তাহলে 20 সালে হবে নাকি? না, এখানে যে 20 সাল হবে না, এখানে যা ডেট আছে মানে 1/7/2024, মানে কর বর্ষ যেটা ইনকাম ইয়ার থাকবে, শুধু ইনকাম ইয়ারটা শুধু, আচ্ছা ঠিক ইনকাম আছে। ইয়ারটা যেটা থাকবে সেটা ওটা অটোই থাকবে, ওটা আর চেঞ্জ হবে না। ও আর আচ্ছা, যদি জাস্ট এই জাস্ট এই- ইনকাম ইয়ারের ভিতরে যদি এর ইনকাম ইয়ার মানে জুলাইয়ের পর যদি জয়েন করে সেক্ষেত্রে ওই ডেটটা হবে। সঠিক। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে, থ্যাংক ওকে। এটা আসসালামু আলাইকুম, আমরা কি প্রশ্নগুলা পড়ে নিতে পারি না? স্যার একটা প্রশ্ন ছিল। ক্লাস তো আপনারা করা স্যার প্লিজ যদি আপনারা করা একটু যাচ্ছে না। একটু একটু প্রশ্ন আমি সবাইকে তো আর আপনাদেরকে মিউট করে দেন, আপনি হোস্ট আপনাদেরকে হিসেবে সবাইকে মিউট করে দেন, ভালো হয়, কারণ এখানে আপনারা একজন একজন প্রশ্ন প্রশ্ন করলে আপনারা তো কাজ প্রশ্ন করা যাচ্ছে না। আচ্ছা, আপনারা প্রশ্নগুলো দয়া করে ক্লাস শেষে আপনারা করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়, আপনাদেরকে এই সময়টা আপনাদেরকে ইয়ে করাবো। তো স্যার ক্লাস, আপনি সবাইকে মিউট করে দেন। আপনি হোস্ট হিসেবে সবাইকে একটু কষ্ট করে আগে ওকে। হাজত দেন। আচ্ছা হাজত দেন। হচ্ছে, কনসেন্ট্রেশন পাওয়া যাচ্ছে না ক্লাসে। ওকে, আচ্ছা, আপনারা একটু দেখেন এটা পরে। তারপরে আমার দুইটা অপশন রয়েছে, একটা রেসিডেন্স স্ট্যাটাস, এটা হচ্ছে উনি কি নিবাসী না অনিবাসী, এটা আপনারা গত ক্লাসও আপনারা দেখেছেন, আমি বলে দিয়েছি কোনটা অনিবাসী কোনটা নিবাসী। উনি যেহেতু নিবাসী সেই ক্ষেত্রে আমরা রেসিডেন্সিয়াল এটা দিয়ে দিয়েছি। উনি আমার বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে উনি বাংলাদেশ থেকেই উনি আয়কর রিটার্নটা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা রেসিডেন্ট। কেউ যদি দেশের বাইরে থেকে দিতে চায়, বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশে নাই, উনি দেশের বাইরে অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে অনিবাসী কিন্তু বাট বাংলাদেশের নাগরিক, তাদের জন্য হচ্ছে এইটা। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন যে অনেকে আয়কর রিটার্ন দিবেন দেশের বাইরে থেকে, তো সেই ক্ষেত্রে হয়তো ওনাদের ভাই বাদার বা অন্য কেউ থাকবে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে অনেকের বায়োমেট্রিক সিম আছে, যাদের আছে তাদেরগুলো রেজিস্ট্রেশন করে দিবেন। আর যাদের নাই, এটা কিন্তু সরকারি কিন্তু একটা কয়েকটা শর্তগুলো দিয়েছে, এই শর্তের মধ্যে দেশের বাইরেও কিন্তু একজন প্রবাসী যারা থাকবেন তাদের কিন্তু ম্যানুয়াল দেওয়ার অপশন রয়েছে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ওকে। তারপরে আমরা এটা রেসেট দিয়ে দিলাম, ওনার যেহেতু কোনো কিছু নাই তো সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিয়েছি। আর ওনার হেডটা রয়েছে, ওনার ট্যাক্সেবল হেডটা হয়েছে, উনি কোন হেড থেকে ইনকাম করেন সেটা আমরা একটু দিয়ে দিই। উনি হেডটা করেন, উনি যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয়ার, সেই ক্ষেত্রে আমরা ইনকাম সোর্স এমপ্লয়ার হিসেবে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা কোথায় এখানে আর অন্য কোনো কিছু সোর্স থেকে উনি ইনকাম করেন না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাই। পরে হচ্ছে আমরা এখানে গতদিন আপনাদেরকে দেখে দিয়েছিলাম উনি কোন এলাকার, উনি টিন সার্টিফিকেটটা রয়েছে সেই এলাকার, আমরা টিন সার্টিফিকেট আমরা একটু দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা করব। আচ্ছা, উনি টিন সার্টিফিকেটটা রয়েছে
ঢাকার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের, আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনটা দিয়ে দিলাম। পরবর্তী আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের আপনার দেখে আপনার এটা করে দিতে পারবেন। আচ্ছা, এখানে আর অন্য কোনো কিছু নাই। আমরা এই পাশে ওনার 50 লক্ষ টাকার কোনো সম্পদ নাই, সেক্ষেত্রে আমরা নো দিয়ে দিলাম। ওনার মোটর কার নাই, নো। ওনার প্রপার্টি নাই, আমরা নো দিয়ে দিয়েছি। শিডিউল এগুলো কোম্পানি কোনো কিছু নাই, শেয়ার হোল্ডার কোনো কিছু নাই, ওনার এগুলো কোনো কিছু নাই, যেহেতু উনি চতুর্থ শ্রেণীর কর্মচারী, ওনার এগুলো কোনো কিছু নাই। আচ্ছা, যেহেতু নাই, যেগুলো নাই সেগুলো নো দিয়ে দিবেন, যেটা আছে সেটা আপনারা ইয়েস করে দিবেন। ওকে, দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। যদি প্রশ্ন কেউ করেন না, প্রশ্ন কেউ তাহলে করেন তার না, প্রশ্ন সম্পর্ক আপনার প্রশ্নটা লিখে রাখেন, দেখাবো। ক্লাস শেষে আপনার প্রশ্নগুলো করবেন, আমি দেখিয়ে দিব। রিভিউ করার আগে আপনাদেরকে যে কোনো প্রশ্ন থাকবে সেই রিভিউ করার আগে, সাবমিট করার আগে আপনাদেরকে রিভিউ দেখাবো, তখন প্রশ্ন করবেন, তখন আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। ওকে, উনি হচ্ছে গভর্নমেন্ট যেহেতু এমপ্লয়ার, উনি আইবাস প্লাস প্লাস থেকে উনি বেতন পান। আপনাদের যে ক্লায়েন্ট থাকবে এটা আপনারা একটু দেখে নেবেন, উনি সরকারি না বেসরকারি বা অন্য কোনো অর্গানাইজেশন থেকে কোনো কিছু পান কিনা, সেটা আপনারা সিলেক্ট করে দিয়ে থাকবেন। যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়ার, সেই ক্ষেত্রে উনি আইবাস প্লাস প্লাস থেকে উনি বেতন পেয়ে থাকেন, আমি আইবাস প্লাস প্লাস সিলেক্ট করে দিলাম। ওনার অফিসের নামটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, অফিসের নামটা আমি দিয়ে দিলাম। ওনার পদবিটা আপনি দিয়ে দিবেন। উনি চতুর্থ শ্রেণীর একজন পদবী, ওনার পদবিটা আমি দিয়ে দিছি। ওনার বেসিক ওনার বেসিক যা থাকবে সেই বেসিকের কত গুণ হবে? 12 গুণ হবে। বেসিক যা থাকবে সেটার আমরা 12 গুণ করব। ওনার বেসিকটা আমাকে দিয়েছে 10,050 টাকা। 10,000 আপনারা ক্যালকুলেট করেন, আপনারা নিজেরাও ক্যালকুলেট করেন, তাহলে হবে, আপনারাও নিজেরাও শিখলেন। 1,20,600। 10,050 × 12, 1,20,000 1,20,600। 600। ওকে, উনি হাউস রেন্ট পান, উনি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, উনি ঢাকা এলাকায় যেহেতু রয়েছেন, ঢাকা এলাকায় ওনার বেসিক 16,000 টাকার নিচে যেহেতু, তাহলে উনি 60% হাউস রেন্ট পান। বেসিক যা থাকবে তার 60%। এটা আপনারা অনেকেই বুঝতেছেন যে এটা কোথা থেকে আসলো। এটা আপনারা একটু খেয়াল করবেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তাদের একটা পে স্কেল আছে। এই পে স্কেলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, এটা আপনার কাছে দলিল দস্তাবেজ থাকতে হবে। আয়কর অধ্যাদেশ, আয়কর নির্দেশিকা, আয়কর আইন, এগুলো সব বইগুলো আপনার কাছে রাখতে হবে। এটা না রাখতে পারলে এগুলো আপনার সাপোর্ট, এগুলো আপনার কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে সবাই আপনারা এগুলো দলিল দস্তাবেজগুলো আপনাদের কাছে রেখে দিবেন। ওকে, তার উনি হাউস রেন্ট পান হচ্ছে 60%। 10,050 × 60%, 6,030 টাকা। এই 6,030কে আমরা গুণ দিব 12 দিয়ে, তাহলে ওনার হাউস রেন্টটা বেড়ে আসবে। ওনার হাউস রেন্টটা চলে আসছে 72,360 টাকা। আচ্ছা, 72,360 টাকা আমরা হাউস দিয়ে দিলাম। ওনার মেডিকেল অ্যালাউন্স, সরকারি কর্মকর্তা বা কর্মচারী সবাই কিন্তু এটা মেডিকেল অ্যালাউন্স অনেকে পায় অনেকে পায় না। গতদিন আমরা কিন্তু একজন কর্মকর্তার কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, উনি মেডিকেল যে অ্যালাউন্সটা পান, উনি 1,500 টাকা করে পান, প্রতি মাসে 1,500 করে পান। তাহলে 1,500 হলে 12 দিয়ে গুণ করব, 1,500 গুণন 12, 18,000 টাকা। 18,000। 18,000 টাকা। তারপরে উনি কি পান? বাংলা নববর্ষ ভাতা। এই বাংলা নববর্ষ ভাতা কত পার্সেন্ট হবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ক্ষেত্রে? কত পার্সেন্ট? 20%। 20%, সঠিক। তাহলে 10,050 গুণন
20%। তাহলে উনি পাচ্ছেন কত? 2010 টাকা। 2010 টাকা। কেউ ভিডিও অন করে আসবেন না, দয়া করে কেউ ভিডিও অন করবেন না, সবাই ভিডিওটা অফ করে রাখেন। আচ্ছা, ফেস্টিভ্যাল মানে বোনাস, উনি দুইটা বোনাস পেয়ে থাকেন, দুইটা ঈদে দুইটা বোনাস পেয়ে থাকেন। এই বোনাসটা হবে কত? বেসিক যেটা আছে সেটা 2 গুণ। তাহলে ওনার বেসিক হচ্ছে 10,050 গুণন 2, তাহলে আসতেছে কত? 100 টাকা। 20,100 টাকা। আচ্ছা, উনি আর কি কি পেয়ে থাকেন? উনি আর যেগুলো পেয়ে থাকেন সেটা আমরা একটু দেখে নিই যে উনি আর কি কি পেয়ে থাকেন। উনি শিক্ষা ভাতা পেয়ে থাকেন। ওনার একজন মেয়ে আছেন, বা যেই থাক, ছেলে বা মেয়ে যেই থাক, একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে সরকারের কর্মকর্তা এবং কর্মচারীদের ক্ষেত্রে দেওয়া হয় 500 টাকা, দুইজনের ক্ষেত্রে দেওয়া হয় 1,000 টাকা, তিনজনের ক্ষেত্রে কত টাকা দেওয়া হয় বলেন তো? তিনজনের অ্যালাউ নাই স্যার, দুইজন সর্বোচ্চ সর্বোচ্চ। 2 জনকে দেওয়া হবে। সরকারি হিসাবে তো শুধু মনে হয় দুইটা বাচ্চা হাজার পাওয়ার টাকা কথা। সঠিক। শুধু 1,000 টাকা। ওকে, এই যে সবাই অনেকেই জানেন, আমি তো মনে করছি আপনারা অনেকেই জানেন না। আচ্ছা, দেখি সবাই জানেন, ভেরি গুড। আচ্ছা, এইটা খেয়াল রাখবেন। দেখবেন যে অনেকে 3 4টা বাচ্চা আছে, 5টা বাচ্চাও আছে। এখন আপনি আপনি তো 5টা বাচ্চার হিসাবে অনেকে দিয়ে থাকবেন, এটা কেউ ভুল করবেন না। সর্বোচ্চ 2টা বাচ্চার জন্য আপনি দিতে পারবেন 500 500 1,000 টাকা। আর যেহেতু ওনার একটা বাচ্চা, সেই ক্ষেত্রে উনি এডুকেশন অ্যালাউন্স উনি 500 করে পান। তাহলে 500 গুণন 12, 6,000 টাকা। উনি আর কি পেয়ে থাকেন? উনি আর যা পেয়ে থাকেন আমরা একটু দেখে নিই, উনি আর কি কি পেয়ে থাকেন। উনি আর কি পেয়ে থাকেন? টিএ এবং ডিএ। টিএ এবং ডিএ বুঝেন? অনেকে এখানে আছেন। টিএ, যাতায়াত খরচ। সরি, যাতায়াত খরচ। Travel allowance. আচ্ছা Travel allowance and daily allowance. আচ্ছা, টিফিন অ্যালাউন্স। টিফিন অ্যালাউন্স কয় টাকা বলেন তো? ঢাকায় টিফিন অ্যালাউন্স কয় টাকা? সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী এখানে কেউ নাই? 200 টাকা। আছেন কেউ সরকারি কর্মকর্তা বা কর্মচারী এখানে কেউ আছেন? স্যার, এক এক প্রতিষ্ঠানে এক একটা রকম দেয়। না, এক এক প্রতিষ্ঠানে এক এক কেন দিবে? সরকারি তো একটা ইয়ে আছে, গ্যাজেট আছে, গ্যাজেটে তো উল্লেখ করাই আছে যে আপনি টিফিন আমরা অ্যালাউন্স তো কত। ঢাকার সাথে 200 টাকা পাচ্ছি স্যার। আচ্ছা। আমরা তো বেসরকারি থেকে আবার 200 টাকা পাচ্ছি। আচ্ছা, তো সরকারিটা আমি বলেছি, সরকারিটা উনি পায় কত করে? 200 করে। 200 গুণন 12। 12, তাহলে হচ্ছে না, 2,400 টাকা। 2,400 টাকা। আর একটা কি পেয়ে থাকেন? ডেলি অ্যালাউন্স। ডেলি অ্যালাউন্স কয় টাকা বলেন তো? সরকারি কর্মকর্তা বা কর্মচারী ক্ষেত্রে ডেলি অ্যালাউন্স কয় আমরা টাকা? পাচ্ছি 60 টাকা স্যার। স্যার 200 টাকা। আপনি বলছেন 200 টাকা, টিফিনও 200 টাকা। আচ্ছা, তারপর আর আমরা কেউ? বেশি আবার পাচ্ছি 60 টাকা স্যার। আচ্ছা, 60 টাকা। আপনি কোন অফিসে চাকরি করেন 60 টাকা পান? বেসরকারি একটা কোম্পানিতে। আচ্ছা, ওকে। ডেলি অ্যালাউন্সটা হিসাবে দেওয়া হয় কত? 300 টাকা। আমি লাভিব গ্রুপে আছি স্যার। আপনার প্রাইভেটের কথা বলছেন। আচ্ছা, এটা সরকারির কর্মচারীর একটা ইয়ে ধরা হচ্ছে, এটা ডেলি অ্যালাউন্সটা ধরা হয় 300 টাকা করে। 300, 300 টাকা। আচ্ছা, 300 গুণন 12, 300 গুণন 12, 3,600 টাকা উনি পান। আচ্ছা, উনি আর কোনো ভাতা পান না, উনি যা ভাতা পাওয়ার সেগুলো ভাতাগুলো উনি পেয়ে গিয়েছেন। আচ্ছা, সবগুলো আমরা দিয়ে আর দিয়েছি। ডেলি অ্যালাউন্স, স্যার ডেলি অ্যালাউন্স হলে 30 দ্বিগুণ হবে না? 30 দিয়ে ওটা দিলে না, আমরা এখানে যে ফরম্যাটটা যেটা রয়েছে এখানে, এই আপনার আয়কর রিটার্নে অনলাইনে, এইটা হিসাবে, এটা যে ডেলি অ্যালাউন্সটা হিসাবে ধরা আছে, ডেলি অ্যালাউন্স এভাবে না করে
ওনার যে আপনি যে প্রতি মাসে পান এটা হচ্ছে মান্থলি অ্যালাউন্স হওয়ার কথা, ওনারা দিয়ে রাখছেন ডেলি অ্যালাউন্স। তো এইটা হচ্ছে রাইট। টিএ এবং ডিএ। এই টিএ ডিএটাকে ভাগ করে এটাকে, মানে টিএ হচ্ছে টিফিন আর ডিতে হচ্ছে ডেলি। এই যার কারণে ওনারা এটা ভেঙে এই টিফিন আর এই ডেলিটা করে রাখছে, কিন্তু এটা হওয়ার কথা হচ্ছিল মান্থলি, সেক্ষেত্রে না। আর তো এইটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। এটা কি আবার মনে করেন না যে উনি প্রতিদিনের জন্য 300 টাকা করে পান, প্রতিদিনের জন্য না কিন্তু। আচ্ছা, কেউ একজন আপনারা আনমিউট করেন, আপনারা একটু শব্দ আসতেছে, সবাই একটু আনমিউট করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা আমরা এই ফর্মটা আমরা ফিল আপ করলাম, ফিল আপ করা সবগুলো শেষ করার পর আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এইখানে আমার উপরে আপনার এখানে লেখা আছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। উনি কোন কোন ক্যাটাগরিতে উনি এই টাকাগুলো রাখে, যদি কোথাও রেখে থাকে তাহলে আমরা এটা দেখিয়ে দিব। ওনার লাইফ ইন্স্যুরেন্স নাই, ওনার ডিপোজিট পেনশন কোনো কিছু নাই, ওনার গভর্নমেন্ট আরো কোনো সঞ্চয়পত্র যদি থাকে সেটাও ওনার কোনো কিছু নাই, ইউনিসার এগুলো কোনো কিছু নাই। শুধুমাত্র ওনার আছে কি, জিপি ফান্ডে ওনার টাকা কর্তন করে। জিপিএফ ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই ফান্ডে ওনারা টাকা রাখে। এই টাকা রাখার একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে বেসিক যা থাকবে সেটার সর্বোচ্চ 25% পর্যন্ত, সর্বনিম্ন হচ্ছে 5% এবং সর্বোচ্চ 25% পর্যন্ত রাখতে পারবে ওনার যা বেসিক, সেই বেসিক অনুযায়ী। আচ্ছা, তো ওনার আমি কি নিয়েছি, ওনার জিপিএফ ফান্ডের হিসাবটা আমি নিয়ে নিব। এই জিপিএফ ফান্ডের হিসাবটা কি হবে, গত অর্থ বছর পর্যন্ত যে ওনার যা ছিল সেটা আমরা করব। উনি আজকে রিটার্ন দাখিল করছে মানে যে আজকে পর্যন্ত, এইটা কিন্তু কেউ করবেন না ভুলেও। এটা গত অর্থ বছর পর্যন্ত ওনার যে তথ্যটা ছিল সেই সব তথ্যটা আমরা এখানে ইনক্লুড করব। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে যখন আপনার এই কর্মকর্তা বা কর্মচারী বা সম্মানিত করদাতার যখন এটা নিবেন তথ্যটা, তখন দেখবেন ওখানে এই কাগজ নিলেই আপনি ওখানে দেখতে পাবেন যে ওনার অ্যাকাউন্ট নাম্বারটা কত দেওয়া আছে। আচ্ছা, আমি অ্যাকাউন্ট নাম্বারটা পেয়েছি 1010176561। ওনার অর্থ বছর পর্যন্ত 25 এবং 26 অর্থ বছর পর্যন্ত ওনার যেটা ছিল সেটা হচ্ছে 49,424 টাকা থাকার পরে কিছু পয়সা দেখবেন, এই পয়সাটা আপনারা কখনো কাউন্ট করবেন না, এই পয়সাটা এখানে আপনারা দিবেন না। এই পয়সাগুলো দিতে গেলে কিন্তু পয়সা নিবে না। দেখেন আমি কিন্তু পয়সা দিতে গেছি, পয়সা কিন্তু নেয় নাই 33 পয়সা, কিন্তু এটা কিন্তু টাকাতে পরিণত হয়ে গেছে, এটা কেউ করবেন না। টাকার যে ফিগারটা রয়েছে সেই টাকার ফিগারটা শুধু দিবেন, পয়সার ফিগারটা দিবেন না। আচ্ছা, 49,424 টাকা আমরা দিয়েছি। আর অন্য কোনো কিছু ওনারা কোনো কিছু আর নাই। যদি আপনার কোনো ক্লায়েন্টের অন্য কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখন পর্যন্ত কতজন আছে ক্লাসে? 160। 107 জন। আচ্ছা, আরো অনেকে এখানে লাইনে আছেন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর অন্য কোনো কিছু নাই? ওকে, পরবর্তী আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করব, ওনার পারিবারিক যে ব্যয়টা হচ্ছে IT10B, এটা আপনারা তো অনেকেই জানেন। IT10B হচ্ছে একটা পারিবারিক একটা ব্যয়ের এখানে অপশন রয়েছে, আমরা এই পারিবারিক ব্যয়টা আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন মনে করেন উনি আয় করেছে কত টাকা, উনি আয় করেছে অন্য কোনো উৎস থেকে ওনার কোনো আয় নাই, উনি চাকরি থেকেই যা আয় করার তা আয় করে থাকেন। ওনার বেসিক ছিল 10,050 গুণন 12, ওনার আয় ছিল 1,20,600 টাকা। এখন আপনি পারিবারিক ব্যয় কি 6 লক্ষ টাকা দেখাবেন? না, তাহলে তো গরমিল হবে। আর কেউ? কম দেখাতে হবে। আচ্ছা, স্যার, স্যার 3 ভাগের 1 ভাগ দেখাতে হবে স্যার। কেন 3 ভাগের 1 ভাগ দেখাবেন না? এখন ওনার তো 1,20,000 টাকা, 1,20,000 টাকা কি একটা লোকের কি এক বছরে হয় বলেন তো? ওনার তো পরিবারের সদস্য আছে, মেয়ে আছে, ওনার হ্যাঁ, ওয়াইফ আছে,
ওনার ওনার বাবা মা ওনার উপর ডিপেন্ড করে। তাহলে কি 1,20,000 টাকা উনি স্যালারি পান। উনি একজন চতুর্থ শ্রেণীর চারী। সেই ক্ষেত্রে ওনার বেতন হচ্ছে 10,050 টাকা। তো সেই ক্ষেত্রে ওনার আয় হচ্ছে 1,20,600 টাকা। এখন ওনার পারিবারিক ব্যয় কি আমরা 3 লক্ষ বা 2 লক্ষ দেখাতে পারবো? না, না এক স্যার, লক্ষ যেটা আছে অ্যাকচুয়াল সমপরিমাণ হইলে আয়ের দেখানো যাবে। পরিমাণ দেখাতে। যদি তার প্রিভিয়াস ব্যালেন্স থাকে, যদি অ্যাকচুয়ালি তার খরচ হয়, তাহলে আমরা চাইলেই দেখাইতে পারবো। উনি তো নতুন, উনি তো এবার এবার মাত্রই তো টিন খুলে নতুন এবার রিটার্ন দাখিল করতেছে। ওনার তার অন্য কোনো উৎস থেকে ওনার আয় নাই। তা এখন আপনি কোন উৎস থেকে আপনি ওনাকে আবার দেখাবেন বলেন তো? সমপরিমাণ আয় ব্যয় দেখানো যাবে সর্বোচ্চ। আচ্ছা। ওনার যদি ঋণ থাকে তাহলে ঋণ থেকেও সে ব্যয় মেটাতে পারে। আচ্ছা। আর স্যার আপনি একটু ক্লিয়ার করে দেন। গ্রামের বাড়ি থেকে যদি কোনো স্যার আপনি আয় একটু আসে ক্লিয়ার বা করে দেন, ওনার প্রত্যেক যদি মাসে ইন্টারেস্ট যদি ইনকাম থাকে পেয়ে থাকে। না, আমি ক্লিয়ার তো করব, কারণ আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আপনারা তো একটু জানতে হবে আমাকে, জানে তারপরে না আমি স্যার ক্লিয়ার ওনার যদি প্রশ্নগুলো। কোনো ইন্টারেস্ট ইনকাম বা কৃষিখাতে হয় বা ব্যবসাখাতে আয় থাকে তাহলে আচ্ছা, ওনার তো আমি কোনো যে আপনারা তো দেখলেনই, ওনার কোনো অন্য কোনো হেড থেকে তো উনি আর কোনো না, ওনার হেডটাই ছিল উনি সরকারি কর্মচারী ইনকামের ওনার। অপশনটা আমরা পারে চলে আইছি। হ্যাঁ। এখন আমরা 10 দিতে আছি, এখানে তো আর আয়ের কথা আসতেছে না। আসতেছে না, তো আমরা তো সেই ক্ষেত্রে আমরা কি করব এটার জন্য? আমরা যে আয়টা রয়েছে 1,20,000 টাকা, আমি প্রয়োজনে আমি 1,20,600 টাকায় আমি রাখতে পারবো। দেখাতে পারবো। অথবা জি। আমি 1,20,000 টাকার নিচে রাখতে পারবো, উপরে আমি যেতে পারবো না। যদি যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অন্য কোনো আয়ের উৎস আমাকে দেখিয়ে তারপরে আসতে হবে। সবাই ক্লিয়ার? রাইট। জি 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 স্যার। জি। ওকে, এই ভুলটা কেউ আপনারা করবেন না। আর তাড়াহুড়া করে যে অনলাইন হয়েছে, অনলাইনে কিন্তু 10 মিনিটের মধ্যে আয়কর রিটার্ন দেওয়া সম্ভব। অনলাইনে কিন্তু 10 মিনিটও লাগবে না। আমি হয়তো সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের মধ্যে আয়কর রিটার্ন করে দিতে পারবো। কিন্তু এটাকে আপনাকে একটু খেয়াল করতে হবে যেন এই ফাইলটা যেন অডিট অবজেকশনে না আসে। অডিট অবজেকশন হলে কিন্তু আপনি দেখবেন যে এই ক্লায়েন্ট আপনার কাছে এসে আপনাকে বলবেন, ভাই আপনি কিসের আইনজীবী? এই ফাইলটা আমার অডিট অবজেকশন হয়েছে, আপনি কি আমার আইনজীবী? আপনাকে অনেক গালিগালাজ বা অনেক কথাবার্তা বলতে পারে, বা অফিসের আপনার একটা সিন্ডিকেট করতে পারে, বা দেখবেন যে আপনার সুনাম নষ্ট হয়ে যেতে পারে। এইটা কেউ কখনোই করবেন না। ওনার যা আয় আছে ওই সমপরিমাণ ওইটাই আপনি ব্যয় দেখাবেন বা তার নিচে দেখাবেন। ওনার বেশি দেখানোর দরকার নাই। সবাই ক্লিয়ার? জি স্যার। জি ওকে। ক্লিয়ার। আচ্ছা, এখন আমি স্যার একটু, স্যার একটু প্রশ্ন। স্যার 1,20,000 তো ওনার হচ্ছে বেসিক। হ্যাঁ, তো বেসিকই তো ওনার আপনি দেখাবেন। আপনি আর কি দেখাবেন? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি স্যার। উনি তো সরি। বাড়ি ভাড়া তো দিয়ে দিচ্ছে, উনি বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। ওনার তো এটা তো আপনি ধরতে পারবেন না। ওনার সরকারি বলেই সরকার বলে দিয়েছে যে 3,50,001 টাকা হলে সেখান থেকে কি ওনার আয় আসবে। তো 3,50,000 টাকা যদি না আসে তাহলে তো সেক্ষেত্রে অটোমেটিকলি জিরো হয়ে যাচ্ছে। তো ওনার ওনার আয়টাই হচ্ছে মানে বেসিকের যা সেটার 12 গুণ করলে বা 14 গুণ করলেই যা হবে সেটা দিয়ে আমরা কিন্তু এটা হিসাব করে ফেলে দিয়েছি। মানে দুইটা ফেস্টিভ্যাল আর হচ্ছে 12টা হচ্ছে বেসিক, এই হচ্ছে 14 গুণ করলে কিন্তু আপনি অটোমেটিকলি আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন যে কার কত আয় ব্যয় ব্যয় আসতেছে। হ্যাঁ, একটা জি প্রশ্ন জি স্যার। স্যার। বলেন। স্যার এটা হচ্ছে উনি যেহেতু পিএফ ফান্ডে টাকা রাখে সেক্ষেত্রে তো ওনার না, পিএফ বেসিক। ফান্ডে উনি জিপিএফ ফান্ডে উনি কি প্রতি বছর কি টাকা উঠায় নাকি? এই উনি ফান্ডের টাকা তো প্রতি উনি তো প্রতি মাসে বছর মাসে এটা পায় না। উঠায় না, উনি মাসে এটা উনি এটা রাখতেছে ওনার ভবিষ্যৎ এটার জন্য। মানে উনি জমা। এটা হচ্ছে জমা রাখতেছে, এটা দিয়ে তো উনি তো এটা সংসার চালায় না। ইনভেস্ট, এটা এটা স্যার ইনভেস্ট, ওনার ইনভেস্ট, এটা রিবেটের যা কাজে লাগবে। হ্যাঁ, উনার তো এটা প্রতি মাসে উনি এটা এখান থেকে তো খরচ করতেছে না, বা উনি এখান থেকে তো উঠাই নিয়ে আসতেছে, উনি এক জায়গায় রেখে দিচ্ছে ফিক্সড। এটা হচ্ছে ভবিষ্যতে উনি যখন এলপিআর এ যাবেন বা তার আগে যদি কোনো কারণে মেয়ের বিয়ে বা হচ্ছে অন্য কোনো আপনার জমি ক্রয় করতে বা বাড়ি নির্মাণ করতে যদি ওনার টাকা ইমার্জেন্সি দরকার হয়, সেই ক্ষেত্রে তখন উনি উঠাতে পারতেছে। তাও জি সেটা জি আবার স্যার, এটা নাই। তাও আবার সেটা শর্ত সাপেক্ষে। স্যার আচ্ছা। যেহেতু উনি 1,20,000 টাকা সেফর ওনার আয় টোটাল হ্যাঁ। হ্যাঁ। বেসিক করে, সেক্ষেত্রে পিএফ ফান্ডের যে অংশটা উনি রাখলো ওই হ্যাঁ। অংশটুকু আমি ওনার টোটাল খরচ থেকে বাদ দিতে পারি কিনা? না, আপনি টোটাল খরচ থেকে কেন? আপনি জিপে ফান্ডে তো আপনি দেখাই দিচ্ছেন ওখানে, ওটা তো আপনার, ওটা তো ওটার কারণে আপনি রেবিট পাচ্ছেন, ওটার কারণে তো আপনি কর অব্যাহতি পাচ্ছেন। টোটাল খরচ আমি ধরে দিব, হ্যাঁ। পর কিন্তু রেয়াত পাবে। ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট দুই জায়গাতেই দেখাতে হবে। ঠিক আছে। জি জি স্যার, আমরা ওকে। মেড করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখন ওনার একটু আমরা পারিবারিক ব্যয়টা আমরা দেখিয়ে দিই।
আমরা পারিবারিক ব্যয় আমাদের মতন করে একটু দিয়ে দিই, যেহেতু ওনার কোনো রিকমান্ড নাই। তো সেই ক্ষেত্রে 1,20,000 টাকা 20,600-র মধ্যে আমরা একটু দেখিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওনার খাদ্য সামগ্রী কিনতে প্রায় আমরা ধরে দিলাম 60,000 টাকা। ওনার অ্যাকোমোডেশন মানে কোনো নির্মাণ কোনো ব্যয় আছে কিনা, বা ওনার ঘরপত্র বা এগুলো কোনো কাজে কোনো যদি থাকে সেটাও আমরা দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা 3,000 টাকা দিয়ে দিলাম, যে উনি এক বছরে একটা কোনো কিছু করতেই পারে। আচ্ছা, উনি যেহেতু চতুর্থ শ্রেণী কর্মচারী, ওনার কোনো অটো ট্রান্সপোর্ট জন্য কোনো গাড়ি টাড়ি আছে কিনা বা ড্রাইভার আছে কিনা, যদি থাকে, নাই, ওনার কোনো কিছুই নাই। আচ্ছা, এটা সেক্ষেত্রে আমরা কোনো কিছু দিলাম না। আচ্ছা, হাউস অ্যান্ড ইউটিলিটি এক্সপার্ট, অবশ্যই এটা তো আমরা দিতে পারি, কারণ যেহেতু উনি ইলেকট্রিসিটি ইয়ে করে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল দেয়, সেক্ষেত্রে আমরা একটু বিলটা দিয়ে দিই। আচ্ছা, উনি ইলেকট্রিসিটি বিল আমরা ধরে নিলাম 5,000 টাকা দেন। ওনার গ্যাস বিল, উনি ঢাকায় থাকেন, অবশ্যই গ্যাস বিল দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা 6,000 টাকা গ্যাস বিল দিয়ে দিলাম। উনি অবশ্যই টেলিফোন ইউজ করেন, মোবাইল ইউজ করেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে 3,000 টাকা দিয়ে দিলাম। আর অন্য কোনো সাপোর্ট যদি থাকে ওনার হাউজে, আর অন্য কিছু থাকে, এটা হচ্ছে যদি কারো বাসার যদি কোনো বোয়া বা কোনো কাছে বিল দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমরা এটা এখান থেকে দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ওনার কাজের কোনো বোয়া টোয়া নাই, সেক্ষেত্রে আমরা ওর এখানে কোনো কিছু দিচ্ছি না। আচ্ছা, ওনার এক মেয়ে পড়াশোনা করে, সরকারি থেকে পায় 500 টাকা, কিন্তু উনি বছরে দেয় মনে করেন যে 1,00,000 টাকার উপরে, কিন্তু আমরা তো দেখাতে পারি না এটা। তো সেই ক্ষেত্রে আমরা ইডুকেশন যেটা দিয়ে দিই সেটা হচ্ছে আমরা এখানে আরো 20,000 টাকা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ফেস্টিভ্যাল মানে যেটা থাকে, এটা কোনো কিছু নাই। এনি আদার এক্সপেন্স যদি থাকে সেটা আমরা দিয়ে দিতে পারি। ফেস্টিভ্যাল অবশ্যই আছে, কারণ উনি তো বোনাস দিয়ে তো উনি করেন। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিতে পারি। যদি না দিতে চান, যেহেতু ওনার যদি ইনকাম হচ্ছে 1,20,000, তো সেই ক্ষেত্রে আমাদের কত হয়েছে, 97,000 হয়েছে, তো আমরা একটু অল্প করে দিয়ে দিতে পারি। আচ্ছা, ওনার পার্টি টাটি, আব্বু এই পার্টি টাটি আছে। আ- ইয়াসিন আলী খান, আপনি একটু মিউট করেন, ওকে। আচ্ছা, ফেস্টিভ্যাল যেটা আছে বা বিভিন্ন পার্টিতে উনি বছরে ঘুরেন বা ফিরেন বা বিভিন্ন ইয়েতে যান, তো সেই ক্ষেত্রে আমরা এটা 3,000 টাকা দিয়ে দিতে পারি। আচ্ছা, আর অন্য কোনো কিছু থাকলে, আদার স্পেশাল এক্সপেন্স যদি থাকে সেটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা 2,000 টাকা দিয়ে দিলাম। আর কি, এখানে আর অন্য কিছু ওনার নাই, ওনার লোন টোন কোনো কিছু নাই। যদি লোন টোন থাকতো আমরা সেই ক্ষেত্রে আমরা লোনটা এখানে দিয়ে দিতাম। জাস্ট কোনো কিছু নাই। তাহলে কত হলো, 1,02,000 টাকা। তার মানে আমরা একটু বাড়াতে পারি। তাহলে আমরা ফুডটা একটু বাড়াই দিই, 80,000 টাকা করে দিই। স্যার গ্যাস বিলটা বাড়ানো লাগবে। হ্যাঁ, আমি একটু দেখি কত হচ্ছে, 1,22,000 টাকা। এটা বেড়ে গেছে। তাহলে আমরা এখানে 70,000 টাকা করে দিই। 70,000 টাকা স্যার আপনি, এক্সপেন্সের ক্ষেত্রে কি আনুমানিক হিসাব করা হয় নাকি না বাৎসরিক হিসাবটা করা হয়? এটা তো বাৎসরিক হিসাব, জি স্যার। এটা টোটালটাই পুরা বাৎসরিক হিসাব। আচ্ছা, ইনকাম কিছু পর উনি বছর যে ওই পর বছর ফান্ডে হিসাব। 25% রেখেছেন, হ্যাঁ, 50 টাকা থেকে তো 25% রেখে বাকিটার উপর ক্যালকুলেশন হচ্ছে না, না এটা না না বুঝতে না, এটা হচ্ছে আপনার একটা ইয়ার আছে, অর্থ বছর রয়েছে। এই অর্থ বছরে এখন উনি কত টাকা রাখছেন এটা তো আমি তার কাছ থেকে হিসাব নিতে পারি না, মানে আপনাদের জানার সুবিধার্থে বললাম। মানে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী জিপিএফ ফান্ডে সর্বনিম্ন 5% বাধ্যতামূলক রাখতে হবে, আর সর্বোচ্চ রাখতে পারবেন 25%। ঠিক আছে, এটা আপনাদের সুবিধার্থের জন্য, মানে আপনাদের জানার জন্য। অনেকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি একজন আয়কর আইনজীবী, সেক্ষেত্রে আপনাকে বলবেন যে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা জিপি ফান্ডে কত টাকা রাখতে পারে। আপনাকে অনেকেই প্রশ্ন করবে, দেখবেন যে আপনার, ও জানে কিন্তু আপনাকে এসে প্রশ্ন করবে, কারণ আপনি কেমন আইনজীবী আপনাকে হয়তো একটু যাচাই করে দেখবে। তো এই সম্বন্ধে জি আপনাকে স্যার। এক্সপার্ট হওয়া, এই জন্য আপনাকে জি স্যার। বিভিন্ন, সে সে যদি এটা জমা দেয়, ধরে নিলাম সে 5% মিনিমামটা দিচ্ছে, তাহলে ওইটা বাদ দিয়ে কি আমরা বাকি হিসাব করবো? না 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 না, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস উনি কত বছর ধরে দিয়ে আসতেছেন টোটাল টাকা, এটা প্রতি অর্থ বছরে কিন্তু একটা স্লিপ দেওয়া হয়। এই স্লিপটা আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন, ওনার যে স্লিপে অ্যামাউন্ট যেটা থাকবে ওই অর্থ বছরে সেই অ্যামাউন্টটা এখানে আপনারা দিয়ে দিবেন। স্যার এই বছরে তাহলে ওনার তো আমরা মাসের স্যালারি, বেসিক স্যালারি ধরছে 10,050 টাকা। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরে নিই যে উনি 5% দিয়েছে, তাহলে 10,050 টাকার মধ্যে তো 502 টাকা তো উনি অলরেডি খরচ করে ফেলছে, কারণ না না, ওই টাকাটা তো অলরেডি হ্যাঁ বলেন। প্রতি মাসে
মানে প্রতি মাসের যদি আমি ধরি তাহলে প্রতি মাসে 502 টাকা তো উনি অলরেডি ওনার প্রভিডেন্ট ফান্ডে জমা করেছে। হ্যাঁ, তাহলে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড থেকে যেটা জমা করেছে সেটার থেকে উনি তো কর অব্যাহতি পাচ্ছে, উনি তো এটার থেকে মাইনাস করতে পারবেন না আপনি। এটার জন্য তো উনি কর অব্যাহতি পাচ্ছে। মানে ওই আপনি তো টাকাটা তো অলরেডি আমার খরচ। স্টেটমেন্ট দেখে বসাবেন, আপনি তো আন্দাজে বসাবেন। এখানে আপনি এইখানে আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করি, আপনাদেরকে আপনারা একটু করেন, আমি বলি। ওনাদের একটা পে স্লিপ থাকে, আইবাস প্লাস প্লাসে যারা বেতন পান তাদের একটা পে স্লিপ দেওয়া হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে। এই পে স্লিপে টোটাল সব কিছু দেওয়া আছে, জাস্ট আপনারা দেখে এটাকে আপনারা এই ফরম্যাট যেগুলো আছে এই ফরম্যাটে আপনারা খালি জাস্ট ইনক্লুড করবেন। ওনার কি আছে না আছে এটা আপনার অন্য কোনো দেখার দরকার নাই, উনি জিপি ফান্ডে কত কাটালো না কাটালো এটা আপনার দেখার দরকার, কিন্তু আপনার জানার সুবিধার্থে আমি বলেছিলাম যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বনিম্ন 5% বাধ্যতামূলক সরকার বলে দিয়েছে, যে আপনি 5%-এর নিচে কাটাতে পারেন, 5%-এর উপরে সেটা সর্বোচ্চ 25% পর্যন্ত কাটাতে পারবেন। এখন উনি কত টাকা রাখছে সেটা দেখার দরকার নেই আপনার। উনি আপনি দেখবেন পে স্লিপটা, পে স্লিপে আপনি দেখবেন, আর দেখবেন কি জিপি ফান্ডের ওনার হিসাবটা দেখবেন। উনি হিসাব দেওয়ার পরে 24-25 অর্থ বছরে ওনার কত টাকা রয়েছে জিপি ফান্ডের, যেটা রয়েছে টোটাল সেই টাকাটা আপনার এখানে ইনক্লুড করে দিবেন। ক্লিয়ার? স্যার আমরা শুধু জি স্যার। ব্যালেন্সটা দেখাবো তাই তো? সঠিক, আপনারা ব্যালেন্সটা দেখাবেন, আপনি গুণ ভাগ করার দরকার নাই, যেটা আছে সেটা আপনারা দেখাই দিবেন। স্যার একটু এই যে যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করে তাদেরও কি এই পে স্লিপটা দেওয়া হয়? অবশ্যই, আপনি পে স্লিপ ছাড়া আপনি কেমন করে আপনি এখানে করবেন? আপনি পে স্লিপ তো নিতেই হবে, আপনি যে কোনো স্বায়ত্তশাসিত হোক, কোম্পানি হোক, বেসরকারি যে প্রতিষ্ঠান হোক, বা গার্মেন্টস শ্রমিকও যদি হয় তারও কিন্তু একটা বেসিক ধরা হয় বা একটা স্যালারি ধরা হয়, তো তাদেরও কিন্তু ওইভাবে নেবেন আপনারা। এটা অবশ্যই তার তার জন্য ভালো, আপনার জন্য ভালো। এখন আপনি একজন মানে আপনি আসলো আর বলে দিল যে আমার এই বেসিক আপনি এটা করে দেন, এভাবে করতে গেলে আপনিও বিপদের সম্মুখীন হবে ও বা উনিও বিপদের সম্মুখীন হতে পারে। আপনার সুবিধার জন্য আপনি বলবেন যে ভাই আপনি একটা কাগজে হলো লিখে নিয়ে আসে আমাকে দেন, সেটা অবশ্যই করদাতা নিজেও সাইন করে দিতে পারে। এটা পড়ছেন মনে হয় অনেকে, পড়েছেন না আপনারা? হ্যাঁ, হ্যাঁ। তার প্রতিষ্ঠান প্রধান জি সাইন দিতে স্যার। স্যার হবে না? আমরা কি সেক্ষেত্রে ওইগুলো কি সংরক্ষণ করতে হবে স্যার এই ভবিষ্যতের অডিট বা কোনো কিছু ফেস করার জন্য? অবশ্যই, আপনার যে সম্মানী করদাতার জন্য গতকাল গত যে ক্লাসে বলে দিয়েছেন, আপনার সকল করদাতার ক্ষেত্রে একটা ফাইল ওপেন করবেন। এই ফাইলগুলো কম্পিউটারে একটা সফট কপি থাকবে এবং হার্ড কপি প্রিন্ট আউট করে তাদের নামে উপরে সুন্দর করে লিখবেন তার নাম, টিন নাম্বার এবং ট্যাগ জোন, এলাকা ট্যাগ জোন, এটা দিয়ে সুন্দর করে ফাইল ওপেন করে ফাইলটা আপনি সুন্দর করে আপনার আলমারিতে রেখে দিবেন। আগামী বছর আবার যে ওই ওই করদাতা আপনার কাছে আবার ফোন দিবে বা আপনার চেম্বারে আসবে যে ভাই আমার আবার একটু আয়করটা রিটার্ন দিয়ে দেন, তখন আপনি এই জি স্যার। কপিটা কোথা থেকে পাবেন? আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি অ্যাসেসমেন্ট ইয়ার 24 এবং 25টা কোথা থেকে পাবেন, এই যে দেখছেন এখানে, জি স্যার পাইছি স্যার। জি স্যার। এখানে এখানে আপনারা দেখাই দিয়েছিলাম গত ক্লাসে। এখান থেকে জাস্ট রিটার্নটা আপনারা নিয়ে আপনারা প্রিন্ট আউট করে নেবেন, যদি উনি দিয়ে থাকেন গত বছর। আর যারা নতুন তাদের ক্ষেত্রে তার ডাটা নাই, তাদের ক্ষেত্রে তো আপনার ডাটা এখন তৈরি করতেছেন। ওকে, জি জি স্যার। থ্যাংক ইউ। স্যার তাহলে তাহলে এই যে তার ব্যয়টা দেখাচ্ছে সেটা বেসিক যে টোটালটা ওইটা ধরে দেখাচ্ছে, আর এমনিতে মেডিকেল অ্যালাউন্স বা আদার যদি অ্যালাউন্স থাকে নো নো, এটা তো এখানে অ্যালাউন্স গুলো তো খরচ হয়ে যায়, অ্যালাউন্স গুলো তো আপনি সবকিছু করে দিচ্ছেন, ওটা তো আর আপনার মধ্যে না। সরকারি রুলস হচ্ছে আপনার বেসিক যা থাকবে বেসিকের 14 গুণ করবেন, প্রথমে এসেই 14 গুণ করে দিবেন। বেসিকের জায়গায় বেসিক দিয়ে দিবেন, ফেস্টিভ্যালের জায়গায় ফেস্টিভ্যাল ক্লিক করে দিবেন, কিন্তু আপনার কাজের সুবিধার্থে আপনি তার আয় ব্যয় হিসাবটা করবেন ওখানেই। মানে আপনি যে আসবে একটা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী বা বিভিন্ন এমপ্লয়ার আসবে, তো সেই ক্ষেত্রে আপনারা এটা দেখে নেবেন, যা আসবে স্যার সেটাকে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, আমরা তো সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমরা জানি শুধু বেসিকের উপর কাউন্ট হবে আর সবগুলো ট্যাক্স ফ্রি। হ্যাঁ, ওগুলো তো অ্যালাউন্স তো রাখতেছেন, এটা তো আমরা জানি যে শুধু অ্যালাউন্স তো নাই, basic-এর। এটা তো আপনারা পড়াশোনা করেছেন বা জানেন, যে সেই ক্ষেত্রে জি, বলছি অ্যালাউন্স গুলো কিন্তু ফ্রি, এটা ট্যাক্স ফ্রি। এবং আজকেও একটু কিন্তু clear একটা আছে। দেখেছেন আপনারা, একটা নিউজ দেখেছেন আপনারা সবাই, এই গতকালের যে নিউজটা দেখেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কত কত জায়গায় যে আয়কর রিটার্নের যে একটা করা আছে, ওনার অব্যাহতি দেওয়া আছে, এটা জানেন? জি স্যার দেখেছি। দেখেছেন নিউজটা? এগুলো নিউজগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে জি হবে। জি। এই নিউজগুলো বিএল সবসময় লিস্ট আপনাকে আছে। এনবিআর এর থেকে যেগুলো লিস্ট গুলো বের হয় এগুলো কিন্তু আপনাকে হার্ড কপি আপনার কাছে রাখতে হবে এবং এগুলোকে নিয়ে স্টাডি করতে হবে। যেহেতু আয়কর আইনজীবী এই পেশায় এসেছেন, তার মানে আপনাকে এক্সপার্ট হতে হবে। এই জন্য সবাইকে বলবো যে আপনারা আগে এক্সপার্ট হয়ে নেন। আপনার কাজ এমনিই দেখবেন যে অটোমেটিকলি আপনার কাছে খুঁজে বেড়াবে লোকজন। আচ্ছা, এই মুহূর্তে আমি আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে আমার কাছে এখন ফাইল আছে 2000।
আমার কাছে, আমি আপনাকে বলি, 2000 ফাইল আছে। এখন এই 2000 ফাইলগুলো কিন্তু আমাকে শেষ করতে হবে আগামী নভেম্বরের আগে। সরকার যদি চায় নভেম্বরের পরে সময় বাড়াতে, তাহলে কিন্তু বাড়াতে পারে। না হলে কি করতে হবে, আমাকে এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। তো এই জন্য আপনারা আগে কাজগুলো ভালো মতন শিখে নেন, আপনার কাছে এমনি ফাইল চলে আসবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এখানে কত বললাম, 1,20,600 টাকা আসার কথা, সেখানে আমার আসছে 1,12,000 টাকা। তাহলে আমরা এখানে আরো 8,600 টাকা করতে পারবো। তাহলে 8,600 টাকা আমরা একটু বাড়িয়ে দিই কোথাও। একজন স্যার বললো, এক্ষেত্রে একটা একটু প্রশ্ন ছিল স্যার, যে ক্ষেত্রে সরকারি যারা চাকরি করে তাদের তো কিছু এক্সপেন্সের উপর, যেমন গ্যাস বিলের ডাবল চুলা এবং সিঙ্গেল চুলার ক্ষেত্রে কিছু ফিক্সড রেট আছে, সেক্ষেত্রে এখন আমাদের এখন যদি কম আপনি দেখানো এখন হয়। এখন আপনি তো ফিক্সড রেট তো সরকার করে দিয়েছে, সেটা হচ্ছে বাড়িওয়ালার ক্ষেত্রে, বাইয়ার ক্ষেত্রে করে দিয়েছে। তো সরকার এটা ভাবে করে দিয়েছে, কিন্তু আমি তো বেতন পাই ভাই 1,20,000 টাকা, আমি তো 3 লক্ষ টাকা খরচ করতে পারবো না। জি স্যার। হ্যাঁ, আয় অনুযায়ী ব্যয় স্যার। হ্যাঁ, আপনার আয় আছে যেটুকু, আপনি ওইটুকুতে আপনি ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এখন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা অন্য কোথাও, কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, আপনার আয় যা, ব্যয় ব্যয় তাই দেখাবেন আপনি। কিন্তু এর কম অতিরিক্ত, দেখানো যাবে, ব্যয় বেশি হ্যাঁ, দেখানোর কিন্তু তার সুযোগ নেই। অতিরিক্ত দেখতে গেলেই তো আপনাকে অডিট অবজেকশন হবে যে আপনার আয়ের উৎস কি, তার মানে কি আপনি ঘুষ খাইছেন কোথাও থেকে। ওকে। না স্যার, আমার মনে প্রশ্ন ছিল এটা, যে দেখা গেছে ওই এখন ডাবল চুলা দেখা গেছে 1200 টাকা নেয়, সেক্ষেত্রে আমি সিঙ্গেল চুলা অনেক সময় জিজ্ঞেস করতে পারি কিনা যে আপনি কি না ডাবল চুলা না না ব্যবহার করেন না নাকি না, সিঙ্গেল চুলা ব্যবহার করেন, এইটা সেক্ষেত্রে সিঙ্গেল আমি যদি চুলা কম এ দেখাই। চলে দেখায় না। এটা তো যদি দেখায় তাহলে তো আমার আমার তো ওই গ্যাস বিল কি, আমি যদি প্রতি মাসে আমি 1,080 টাকা করে, আমি ঢাকা শহরে আমি গ্যাস বিল দিই, তো 1,080 টাকা করে যদি প্রতি মাসে দিই, তার মানে 12 মাসে কত হাজার হলো? 12,000, আট প্রায় 96, প্রায় 13,000 টাকার মতন। 13,000 প্রায় টাকা আছে স্যার। 12,260। প্রায় 13,000 টাকা। আমি যদি 13,000 টাকা গ্যাস বিল দিই, আমি আমার অন্য কোনো, আমি কি, তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। তাহলে গ্যাস বিল, কারেন্ট বিল দিয়ে তো আমাকে চলতে হবে 1,20,000 টাকার মধ্যে। তো এটা কি জি স্যার। সম্ভব? তো এই জন্য এক্ষেত্রে আমরা, ঠিক আছে স্যার, 10 বুঝছি জনে বুঝছি। মিলে এক চুলা ব্যবহার করতে হবে স্যার। ওকে, আচ্ছা, তাহলে জি আমরা স্যার, একটু ঠিক। ইয়ে করি, নেক্সট চলে যাই। জি স্যার। গ্যাস বিলটা আমরা একটু বাড়িয়ে দিই, আমি এখানে 8,000 টাকা করে দিই। 8,000 করে দিলাম। ইলেকট্রিসিটি আর একটু বাড়িয়ে দিই, ইলেকট্রিসিটি আমরা একটু 8,000 করে দিলাম। আচ্ছা, আমরা টেলিফোন বিলটা একটু বাড়িয়ে দিই, মোবাইল খরচটা একটু তো বেড়ে গেছে ইদানিং, আমরা ইন্টারনেট অনেক ব্যবহার করি। আচ্ছা, 4,000 টাকা দিয়ে দিই। আচ্ছা, তো এখন কত হলো, 1,18,000 টাকা। আমরা আরেকটু ফিগার বাড়িয়ে দিই, সেটা হচ্ছে এডুকেশন ভাতাটা একটু বাড়িয়ে দিই। এটা হচ্ছে স্যার, 23,000, 22,000 করে দিন। 23,000 করে দিয়ে দেখি কত মিলে। 1,21,000 টাকা আমরা 21,000 একটু স্যার, কমিয়ে দিই। আচ্ছা ভাইয়া, পুরাটা কি খরচ দেখানোর দরকার আছে? না, কিছু। আপনি আপনি 1,20,600 টাকা আছে আমার, তো আর অন্য কিছু 1,20,000 টাকার নিচে আপনি দেখাবেন। জি জি। ঠিক আছে, উপরে দেখাবেন না। তো আমার একটু কমিয়ে দিই, এখানে আমি 22,000 করে দিই, তাহলে কিছু আমার, ব্যালেন্স রাখেন স্যার। হ্যাঁ, আচ্ছা, 600 টাকা 1,20,000। ব্যালেন্স থাকবে এখন। ওকে, 600 টাকা থাকতেই পারে, ঠিক আছে, ওকে আমি হাতে রেখে দিলাম। এটা পরবর্তীতে আমি হচ্ছে একটু বাদাম খাওয়ার সময় পাবো, ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে গেলাম নেক্সট ক্লাসে। আপনারা সবাই কি আছেন, না অনেকে ঘুমায় গেছেন বলেন তো? না আছি স্যার, আছি। আছি স্যার, আমরা না আছি। স্যার, আছি। মনোযোগ দিয়ে আছি শুনতেছি। স্যার, স্যার আছি। আছি, খুব সমস্যা নাই, ইম্পর্টেন্ট ক্লাস সুন্দর হচ্ছে লাগছে স্যার, ক্লাস। আছেন। আচ্ছা, না, ভালো লাগছে স্যার। মাঝে মাঝে আমরা মাঝে সাঝে হয়তো দু একটা কথাবার্তা আছি স্যার, বলবো, আছি। এটা নিয়ে কেউ আবার কিন্তু মন খারাপ করেন না, ঠিক আছে? না স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা বাদাম আর ফুচকার জন্য রেখে দিলাম। আমরা একটা নেক্সটে একটা চলে যাই। কোশ্চেন করে দেবে স্যার। হ্যাঁ, বলেন। আর এখানে তো শুধু আমরা ওনার ইনকামটা হিসেবে শুধু বেসিকটা দেখাচ্ছি। হ্যাঁ, এখন যে উনি হাউস রেন্ট অ্যালাউন্স এবং আদার যে অ্যালাউন্স গুলো পাচ্ছে, হ্যাঁ, সেইগুলা তো তার ইনকাম, সেইগুলা থেকে তো উনি এইটা সরকার তো, এটা তো সরকার মৌকুব করে দিয়েছে, আপনি কেন ওইগুলো নিয়ে আসবেন এর স্যার, মধ্যে? স্যার এখানে ওনারে বলেন, এইটাই স্যার বলতেছি না স্যার, আমি এগুলা তিনি বলতেছি অনেক সেইগুলো বার বলছেন তো। সেই ওনারা আয়কর নির্দেশিকাটা একটু পড়তে বলেন। টাকাতেও তো খরচ দেখাইতে পারে। বোঝা যাচ্ছে উনি আয়কর নির্দেশিকাটা পড়তে না মনে আচ্ছা, হয়। এখন বেসিকের বাইরে আপনি ঠিক বলেছেন। একটু আপনাকে বলি, আপনি হ্যালো। কি, আপনি আয়কর আইনজীবী এবার হয়েছেন না? জি, আয়কর জি আইনজীবী, এবার স্যার, হয়েছে। জি স্যার, জি আচ্ছা, আয়কর আইনজীবী হয়েছেন আপনি, পড়াশোনা তো একটু হলেও করেছেন। সরকারি জি, কর্মকর্তা বা কর্মচারীরা কোনগুলো আয় হয় আর কোনগুলো ব্যয় হয় বা কোনগুলো অব্যাহতি, এটা তো জানেন নাকি? জি, আচ্ছা, ওনাকে সরকারি কর্মচারী ওনার যে আয়ের খাতগুলো কি কি উনি দেখাই দিয়েছেন, আর কোনগুলো অব্যাহতি সেটা উনি দেখাচ্ছে, তাহলে উনি তো ওনার যেগুলো অব্যাহতি সেগুলো আপনি কেন নিয়ে আসবেন এর মধ্যে? সরকার তো এখানে ইনক্লুড করতে বলে নাই।
একটু স্যার আমি বলি এই স্যার, স্যালারির পারিবারিক পাশে যে যে আবার খরচটা হচ্ছে বোনাসের সেই একটা থাকে সেইখান ওটা থেকে কোথায় হচ্ছে থাকে? অন্যান্য অ্যালাউন্স পাচ্ছে সেইখান থেকে তো উনি ওই খরচটা করতে পারবে ভাই এত সেটার কথা প্রশ্ন করলে বলতেছি। শুনবো কি রে ভাই? আচ্ছা বারবার বলা হলো শেষে প্রশ্ন করেন, তারপরও প্রশ্ন দিয়ে একেবারে ভরায় আচ্ছা ফেলতেছে। আমি আবারও হ্যাঁ, বল ঠিক ঠিক ঠিক, এটা শেষে প্রশ্ন করেন। আচ্ছা এবার ক্লিয়ার স্যার করে একটু বলি আচ্ছা আমি ক্লিয়ার করি বেসিকের বাদে যে বেসিক বেসিকের বাদে তো বেসিক বাদে যা বোনাস আছে বোনাস স্যারকে বলতে আছে। দেন, স্যারকে বলতে দেন। আচ্ছা আমি বলি স্যার আপনাকে একটা প্রশ্ন ছিল। আমি বলি আপনার প্রশ্নগুলো আমি আপনাদেরকে নিব এটা শেষ করে আমি নেক্সট গুলো চলে যাই আপনারা একটু শিখেন তারপরে আমি রিভিউ করার জি সময় স্যার, আপনাদের রিভিউ করার সময় অনেকগুলো প্রশ্ন থাকবে তখন করেন এটা আমি জি স্যার, আপনাদেরকে ওই বলি সময় করি। শুধুমাত্র শুধুমাত্র অ্যালাউন্স যেগুলো আছে সেই অ্যালাউন্স গুলো এখানে সরকার অব্যাহতি দিয়ে দিচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনি এখানে ধরবেন না শুধুমাত্র বেসিক যা পাই সেটা যেই টাকা হবে সেটাই আপনি ব্যয় করতে পারবেন আর যেগুলো আপনি ফেস্টিভ্যাল পাচ্ছেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স তো হবে না? আদার যেগুলো অ্যালাউন্স গুলো আছে সেগুলো আপনার বাদ দিয়ে দিবেন এগুলো হচ্ছে ট্যাক্সেবল ইনকামের মধ্যে না বোনাস বোনাস তো ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে। বোনাস বোনাসটা ফেস্টিভ্যাল বোনাস। বোনাসটা আমি দিয়ে দিচ্ছি বোনাস তো এখানে দেন না তো বোনাস ধরেই তো 1,20,600 টাকা হয়েছিল ওরে কি বলে, এত কথা কেন বলে? আল্লাহ রে আল্লাহ। আচ্ছা আপনি ক্লাসটা স্যারে মনোযোগ দিয়ে আপনি আপনি স্যারে যখন দেখতেছেন না, এক্সপেন্স গুলো না দেখার দেখাইছে কারণে তখন দেখেন ওইখানে বুঝতেছেন স্যারে না, অলরেডি না দেখাই বোঝার দিছে কারণে এলোমেলো ফেস্টিভ্যাল বুঝতেছেন। বোনাস কোথায় পায় এটা স্যারে দেখে এক্সপেন্স দেখাই দিছে। স্যার আপনি কাইন্ডলি একটু স্যার ক্লাস আপনি করেন। ক্লাস কন্টিনিউ করেন স্যার। ওকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা স্যার বোনাস সহ বেশি হচ্ছে, বোনাস বাদ দিচ্ছে কেন? বোনাস সহ বোনাস সহ স্যার বেশি হচ্ছে, 1,40,700 1,20,000 বেশি হচ্ছে বোনাস সহ। 1,40,700 হবে বোনাস সহ হইলে, ফেস্টিভ্যাল বোনাস সহ। ফেস্টিভ্যাল বোনাস সহ আপনারা 10,200 সরি 10,050 গুণন 14 দেন তো কত হয় আপনারা যে প্রশ্ন করছেন একটু বলেন 1,40,000 স্যার, 1,40,000 প্লাস। 1,40,000 টাকা হচ্ছে এক লক্ষ কত 1,00,000 কত হচ্ছে 140,700। 1,40,700 তাহলে তো আমরা আরো বাড়াতে পারি আমরা শুধুমাত্র বেসিক দিয়ে করে দিয়েছি এটা তো আরো ফেস্টিভ্যাল দুইটা আছে তো তাহলে ফেস্টিভ্যালটা আমরা দিয়ে দিই জি স্যার। উনি তো ব্যয় করে দিয়ে থাকে তাহলে আমরা দিয়ে দিতে পারি তাহলে উনি তো ফেস্টিভ্যালে যে ইয়াটা আছে এই যে উনি তো দুইটা স্যার বাদ বাকি টাকা আমরা ক্যাশে দেখাবো পরে। আচ্ছা পরে হ্যান্ড ক্যাশ তো আপনার থাকতেই পারে আচ্ছা ফেস্টিভ্যালটা আমরা দিয়ে দিই একটা ব্যাংক কুরবানি কত থাকতে পারে স্যার? ওকে এখন উনি তো দুইটা আচ্ছা একটা কুরবানি ঈদে তো ওনার খরচ যদি হয়তো একটা 20,000 টাকা কুরবানি খরচ লাগে আমরা এখানে 20,000 টাকা দিয়ে দিতে পারি আচ্ছা তাহলে কত হলো 1,37,000 টাকা ওকে ঠিক আছে বাকিটা স্যার ক্যাশে থাকে। আচ্ছা ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা নেক্সট অপশনে চলে যাই সবাই মিউট করেন লাইট অফ করে দিন। সবাই মিউট আউট করেন মিউট প্লিজ ওকে সেভ এন্ড কন্টিনিউ করার পরে তারপরে ওনার চলে আসছে এই যে আমাদের সবচেয়ে বড় একটা ধাপ হচ্ছে অ্যাসেট এই অ্যাসেটটা আমরা কি করব এই অ্যাসেটটা হচ্ছে সম্পদ এই সম্পদটা আমরা একটু সুন্দর করে দিব এখন ওনার সম্পদটা কি ওনার স্থাবর এবং অস্থাবর প্লিজ আপনারা একটু কেউ মিউট করেন আপনারা একটু কেউ করছেন আমাকে ক্লাসে যে আবার মিউট করে আসতে হচ্ছে আপনারা একটু মিউট করেন প্লিজ থ্যাংক ইউ এখন ওনার কোনো স্থাবর এবং অস্থাবর সম্পদ রয়েছে সেটা হচ্ছে কৃষি সম্পদ রয়েছে ওনার আর অন্য কোনো সম্পদ নাই ওনার শুধুমাত্র কৃষি সম্পদ রয়েছে সেক্ষেত্রে ওনার কৃষি সম্পদটা আমরা একটু দেখে দিই কৃষি সম্পদ আমরা একটু সিলেক্ট করে দিলাম এগ্রিকালচার প্রপার্টি ওনার এটার লোকেশন এই লোকেশনটা কোথায় মানে এটা জমির কাগজপত্র দেখে আপনি দিতে পারেন এখন কেউ ধরেন ঢাকায় বসবাস করে বাট ওনার জমি রয়েছে চট্টগ্রামে এখন আপনি কি ঢাকার লোকেশন দেখাবেন না চিটাগাংয়ের লোকেশন দেখাবেন নিয়ম হচ্ছে দলিলে যা থাকবে সেই লোকেশনটা আপনি দেখাই দিবেন এখানে তো এখন ওনার জায়গাটা রয়েছে আপনার চট্টগ্রামে চট্টগ্রাম কোন এলাকায় সেই চট্টগ্রামের চট্টগ্রামের লোকেশনটা ওনাকে দেখে দিয়ে দেবেন চট্টগ্রাম কোন এলাকায় সব ডিটেলসটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে আচ্ছা আমি দিয়ে দিলাম লোকেশনটা ওনার দিয়ে দিলাম উনি এই জায়গাটা কি করেছে পারচেস করেছে
উনি যদি গিফট পেয়ে থাকে বা ওনাকে যদি অন্য কেউ দিয়ে থাকে, সেটা আপনারা এখান থেকে যেটা আপনি বেছে নেবেন, যেটা আপনাদের জন্য প্রযোজ্য, এটা দেখে নেবেন আপনারা। আচ্ছা, উনি এটা ক্রয় করেছে, তাহলে পারচেস। প্রপার্টি, এরিয়া প্রপার্টি মানে এটা হচ্ছে কতটুকু জায়গা, এই জায়গাটা পৈতৃক কতটুকু। সূত্রে পাইলে কি গিফট হবে নাকি? হ্যাঁ, পৈতৃক সূত্রে যেটা পেয়ে থাকবে বা অনেকে দান করে থাকে, বাবার সম্পত্তি কোনো ছেলে মেয়েকে যদি দিয়ে থাকে, ছেলে গিফট হয়ে থাকবে। ঠিক আছে, এটা আপনারা ইনহেরিটেন্স হবে না স্যার? আর এটা ইনহেরিটেন্স হবে না স্যার ইনহেরিটেড এটা? হবে। আহ, না, যেটা হচ্ছে পৈতৃক সূত্রে? পৈতৃক সূত্রে যেটা পেয়ে থাকে সেটা হচ্ছে ইনহেরিট, আর যেটা আপনাকে অ্যাকচুয়ালি দলিল করে যেটা দিয়েছে দানপত্র বা হেবা, সেটা হচ্ছে আপনি হ্যাঁ, গিফটের মধ্যে সেটা ফেলাই দিবেন। গিফট। গিফট, ঠিক আছে। ওকে, এখন এই জমিটা হচ্ছে 5 কাঠা। এখন এই 5 কাঠাকে কি করবেন আপনারা? 5 দিয়ে দিবেন। এখানে এই যে, ডেসিমেল করা লাগবে স্যার। আচ্ছা, এখানে ইউনিট দেখেন, এখানে কি আছে? ডিসিমেল আর হচ্ছে এরিয়া। তাহলে ডিসিমেল আর হচ্ছে এর মধ্যে এটা কেউ একটু বলেন তো, ডিসিমেল মানে কি আর এর মানে কি? ডেসিমেল মানে শতাংশ স্যার। আচ্ছা, ওনার তো জমি তো 5 কাঠা, আপনি শতাংশ তাহলে ফেলতে। 5 কাঠাকে 1.65 দিয়ে গুণ দিতে হবে স্যার। আচ্ছা, এটা 1.61 65 1.6165। আচ্ছা, কত শতাংশে 1 বিঘা বলেন তো? 33% 1 বিঘা। 33% এটা 1 বিঘা। এলাকা ভেদে ভিন্ন হয়, কোথাও 30 শতকে 1 বিঘা, কোথাও 33 শতকে। আচ্ছা, আমরা কোথাও কোথাও যেখানে যেখানে যা অবস্থায় থাকুক না কেন, সরকারের একটা রুলস রয়েছে, সেই সরকারের রুলস অনুযায়ী কত শতাংশ 1 বিঘা? 33%। 33%। কেউ 40% বিঘা দেয়। এটা হচ্ছে বিশেষ করে আপনার রংপুর এলাকা, বিভিন্ন এলাকায় রয়েছে, ময়মনসিংহ এলাকায় রয়েছে, এগুলো জায়গা দেখবেন যে অনেক জায়গা রয়েছে যেগুলো 40% 1 বিঘা। এটা যদি জমি কেউ কিনতে চান এখন কিনতে পারেন, কিন্তু পরবর্তীতে হয়তো 33% চলে আসবে, তখন কিন্তু আপনি লাভবান হবেন। স্যার স্যার সেক্ষেত্রে কি আমরা আমাদের কি শুধু 33। সরকারি রেটে যেটা আছে এটা দিতে হবে না স্যার? সঠিক। আচ্ছা, তো আমি আমার জায়গাটা হচ্ছে 5 কাঠা। এখন আমি তাহলে শতাংশ আসলে কত হবে কেউ বলেন তো একটু? ওই তো 1.65 দিয়ে গুণ দিতে হবে। গুণন 5। হ্যাঁ, গুণ করেন, কত হচ্ছে একটু আপনারা বলেন তাহলে। 8.25। 8.25-এ আমার হচ্ছে 5 কাঠা। আচ্ছা, এটা সবাই মিউট করেন প্লিজ। আপনারা কেউ করেন, আমি ক্লাস চলাকালীন সময় আবার যে মিউট করা, এটা হচ্ছে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি দিয়ে দেবো এখন? ডিসিমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে ওনার কস্ট অফ ভ্যালু অ্যাট দিস স্টার্ট অফ ইনকাম ইয়ার, মানে ওনার যে ইনকামটা রয়েছে সেটার একটা ভ্যালুড প্রাইস রয়েছিল ওনার এই জমি ক্রয় করার সময়। তো এই জমি উনি যে কিনেছে, ওনার একটা জমির ক্রয় মূল্য রয়েছে, মানে তার দলিল মূল্য কি? দলিল মূল্য। ওনার এই দলিল মূল্যটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন ধরেন একজনের দলিলে লেখা আছে উনি জমি কিনেছে 1970 সালে মাত্র 1,000 টাকা দিয়ে। এখন এই দলিলের মূল্য অনুযায়ী ওই জায়গাটার এখন ভ্যালু প্রাইস ধরেন 10 লক্ষ টাকা। তাহলে আপনি কোনটা দিবেন বলেন তো কেউ একজন? বর্তমান ভ্যালুটা দিব। মৌজা রেট 10 অনুযায়ী লক্ষ দেবো। টাকা। না না স্যার, মৌজা আগের রেট। স্যার এখানে দুইটাই আছে, এখানে কস্ট ভ্যালু এট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার, আবার আছে কস্ট ভ্যালু এখানে এন্ড অফ স্যার দ্য ইয়ার। কস্ট ভ্যালুটা দিতে শুরু হবে। যেটা ছিল ওইটা আসবে এবং লাস্ট এখন যে বর্তমান যে মূল্য দুইটাই লিখতে হবে স্যার। ওকে, আপনারা এখানে দুইটা খানা আছে দেখেছেন, এখানে আমি যা বললাম এটা হচ্ছে, একটা হচ্ছে উনি যে স্টার্ট করেছিল, উনি স্টার্ট আচ্ছা, করেছিল 1,000 টাকা দিয়ে। ওই 1,000 ওই টাকাটাই হবে। 1,000 টাকা আপনি দিয়ে দিলেন। আর উনার এখন এসে ওনার সম্পত্তি, এই সম্পত্তিতে রেট দাঁড়িয়ে গেছে 10 লক্ষ টাকা। ক্লিয়ার? সেটা এটা হবে। সবাই কি এই 10 ক্লিয়ার? লক্ষ কেন? জি হ্যাঁ স্যার। ক্লিয়ার। কি অনুমান স্যার, এটা কি অনুমান ভিত্তিকের উপর দিতে হবে যে এখন বর্তমান মূল্য অনুমান কত? বলতে হ্যাঁ, উনি বলতে পারে যে আমার ওই এলাকার এখন জমি অনেকেই তো জানেন, যেমন ধরেন ঢাকা এলাকায় এখন স্যার মৌজার একটা রেট আছে, প্রত্যেকটা মৌজার রেট আছে। মোজার রেট তো এখন আপনি যদি ইয়ে করতে যান আপনি তো কাজ করতে পারবেন না। এখন মনে করেন আপনার আশেপাশে তো জমি বিক্রি হচ্ছে, তাই না? এখন মনে হুম। করেন আপনার এলাকা ধরেন, আমার কথাই বলি, আমার রাজশাহী এলাকার জায়গার দাম হচ্ছে রাজশাহী সিটিতে সর্বনিম্ন হচ্ছে 80 লক্ষ টাকা কাঠা, যেটা হচ্ছে আপনার বিশেষ করে রাজশাহী শহর এলাকার মধ্যে।
আর রাজশাহী শহর ছেড়ে একটু যেগুলো সিটি, আর রাজশাহী শহরে অনেকেই গিয়েছেন, রাজশাহী সিটি থেকে একটু বাইরে কিন্তু গেলে বা আর একটু দূরে গেলে কিন্তু সেখানে 20 লক্ষ টাকা কাঠা, বা হচ্ছে তার নিচে যেগুলো যাবেন একটু আরেকটু দূরে গেলে কিন্তু পাবেন হচ্ছে 7 লক্ষ বা 8 লক্ষ টাকা। এখন আপনাকে ভাবতে হবে যে আপনি যে এলাকায় রয়েছেন এটার বর্তমান প্রাইসটা কি কি বেচা কেনা হচ্ছে, এটা তো আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এই রেটটা কে দিবে, এই রেটটা দিবেন সম্মানী করদাতার কাছ থেকে আপনি জেনে নেবেন যে এখন, সিদ্ধান্তটা হয়ে গেছে। হ্যাঁ, যে এখন এই রেটটা কত চলতেছে আপনি এটি জেনে তারপরে এ করবেন। তাহলে ওনার দলিল মূল্য ছিল 1,000 টাকা, আমি 1,000 টাকা আমি দেখিয়ে দিলাম। এটা 1970 সালের একটা জায়গা। এখন বর্তমানে এই জায়গাটার দাম রয়েছে ওনার ভাষ্য মতে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম। সবাই ক্লিয়ার? স্যার এখানে প্রথম যেটা আছে কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ জি ইনকাম ক্লিয়ার। ইয়ার, হ্যাঁ, মানে ইনকাম ইনকাম বছর শুরুতে হ্যাঁ, যে কস্ট ভ্যালু ছিল, আমি ধরো জুলাই 1 তারিখে যে কস্ট ভ্যালু ছিল, হ্যাঁ, এবং ওই জমিতে আমি ডেভেলপমেন্ট করলাম হ্যাঁ, এই বছরে, ডেভেলপমেন্ট যেগুলো একটা কিছু করলাম, হ্যাঁ। সেটা যোগ করিয়া হুম। তারপরে ভ্যালু হবে ওইটা। আচ্ছা, তারপরে? তারপরে ভ্যালু হবে যে কস্ট ভ্যালু এট দা এন্ড অফ দা ইয়ার, মানে শুরুতে যেটা ছিল আর এখন এখন যেটা হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি মনে করেন যে এখন ওর জায়গাটা 1970 সালে উনি দলিল মূল্য অনুযায়ী উনি 1,000 টাকাতে ক্রয় করেছে। এখন উনি ওই জায়গাতে বিভিন্ন ভাবে উনি দোকান করেছে, উনি বাড়ি করেছে, উনি অন্য 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 কিছু কিছু করেছে। এখন এই প্রাইসটা আপনি ধরেন ওইখানে সবকিছু দিয়েই তো আপনি এখানে দিচ্ছেন। মনে করেন উনি কোনো কিছু করেন না, ওই জমিতে এখন শুধু হাল কৃষি করে, উনি তো কৃষি সম্পদ। এখানে শুধুমাত্র এখানে চাষ হয়, এখানে শুধু ধান লাগাই বা অন্য কোনো কিছু লাগায়, আর কিছু লাগায় না। তো সেই ক্ষেত্রে ওনার প্রাইসটা রয়েছে এই স্যার 5 কাঠা। এখানে তো বলতেছে স্টার্ট অফ ইনকাম ইয়ার, এখানে তো পারচেস কস্ট বলেন না, না, স্টার্ট অফ ইনকাম ইনকাম ইয়ার। উনার ওই ইনকাম ইয়ারে তো উনার আগে থেকেই উনার ছিল মানে 10,000 1,000 টাকা। ওনার ওটা তো ছিল না। ওনার মনে করেন যে গত বছর আপনি বলতে চাচ্ছেন যে কস্ট অফ ভ্যালু স্টার্ট অফ ইনকাম ইয়ার এইটা মানে মানে, গত মানে বছর শেষে এই ওনার বছর যদি সম্পদের যে স্যার ভ্যালু এরকম আছে ইয়ারের 10 কথা লক্ষ টাকা বলতেছে হয়, সেটা স্যার আসবে এটা। কিনা শুরুতে। স্যার তাহলে গত বছর তো স্যার এটা এটা ধরেন কি 9 লক্ষ যে টাকা হলো নিচু জমি ছিল। সে উঁচু করিয়া সে চাষবাস করতেছে, হ্যাঁ, এই বছর উঁচু করছে, উঁচু করে চাষবাস করতেছে, হ্যাঁ করেন। সেক্ষেত্রে সেই এই বছর সেই সেই খরচটা যোগ হবে। হ্যাঁ, তো সেই সেই খরচটা তো আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন। আমি আপনাদেরকে একটু বলি, এটা নিয়মটা হচ্ছে সরকারের একটা নিয়ম হচ্ছে যে আপনার জমি ক্রয়ের মূল্য, জমি এটা হচ্ছে ক্রয়ের মূল্য হবে। ক্রয় মূল্য করার পরে আপনার একটু লাউড আসতেছে, আপনি একটু মিউট করেন। কিন্তু স্যার আপনি যেটা দিচ্ছেন, যদি হ্যাঁ, জমি পার্সেস হয় তাহলে তো আপনার এই যে 1,000 টাকাটা এখন 10 লাখ যে দেখাবেন, 9,99,000 যে এই টাকাটা, হুম। এটা আপনি সোর্স পাবেন কোথায়? এটা সোর্স এটা আমার তো হ্যাঁ এটা তো বলেন। আপনার এই ওই ক্ষেত্রে হবে যে সে যদি এটা বছরের শুরুতে, এই ওই যে ভাই যেটা বললো, হুম, যে আপনার মনে করেন অর্থ বছরের শুরুতে যদি, হ্যাঁ অ্যাকচুয়ালি তার যদি সম্পদ থাকে 10 লক্ষ টাকার, যে সে এটা তার ব্যয় করছে, 1,000 টাকা দিয়ে কিনুক, পরবর্তীতে দোকান করছে, হুম, অ্যাসেট সে বিভিন্ন ভাবে আরো খরচ করে এটার দাম বাড়াইছে, যেহেতু পারচেস করা, হুম, দাম দাঁড়াইছে 10 লক্ষ টাকা, শুরুতে 10 লক্ষ হবে। হুম, এরপরে যদি এই অর্থ বছরের মধ্যে আমি যদি আরো কোনো খরচ করে থাকি, যে যেটা আরো 10,000 বা 20,000 বা 1 লাখ টাকা খরচ করছি এই জমির পাশে, সেটা বিল্ডিং করার পারপাস যেটাই হোক, হুম। তখন হয়তো বছর শেষে যায় 11 লক্ষ হবে। হ্যাঁ, এখন আপনি যেটা দিছেন এই হ্যাঁ, এই টাকা, এই অর্থ বছরের মধ্যে এই টাকার তো উৎসই নেই আপনার, এটা কিভাবে দেখাবেন? এইটা দেখানোর কোনো ইয়ে নাই। এখন আমি আপনাদেরকে আপনারা যেটা বলছেন রাইট, এটা এটা রাইট, এটাই আমরা সাধারণত করি। আমরা করি কি যে আমার গত বছরের আমার এই জমিতে আমি জাস্ট ধান ফলে আমার অন্য কোনো কিছু না করে বা একটু জমি উঁচু করে বা হচ্ছে মাটি এটার থেকে আর একটু নিচু করে এই জায়গাটা বা পুকুর খনন করে এই জায়গাটা আমি এ করে দিয়েছি। সেক্ষেত্রে আমার এই জমিটার ব্যয় হয়েছে ওই বছরের সময় আমার ধরেন আরো 5 লক্ষ টাকা। তো এই 5 লক্ষ টাকা দেখানোর পরে আমার ইন বছরে মানে শেষ বছরে আমার এটাতে আরো কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, যেটাকে আমি ধরেন এই পুকুর করার পর পুকুরের বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে আরো মনে করেন আমার 20,000 টাকা যোগ করা হয়েছে, বা আরো 50,000 টাকা হতে পারে। তো আমার যেহেতু 10 লক্ষ ছিল সেটার থেকে আমি আরো কি করলাম 20,000 টাকা যোগ করলাম, তাহলে 10,20,000 টাকা হলো। এটাই তো, এটাই বলতে চাচ্ছেন না? জি জি। এখন আমরা তো সিস্টেমে এটাই তো আমাদের হওয়ার কথা, এটাই আমরা করে আসতেছি। কিন্তু পর অডিট যখন হয়, অডিট অবজেকশন হওয়ার সময় তখন কি করে তারা দেখে কি কাগজপত্র দেখে
যে আপনি জমি ক্রয় মূল্য আপনি দেখিয়ে দিয়েছেন এত টাকা, ঠিক আছে। এখন আপনি দেখার পরে এখন আপনি এই জমির মূল্যটা আপনি দেখাই দিচ্ছেন মনে করেন 10 লক্ষ টাকা। এইটার আপনি কিভাবে মূল্যায়ন করলেন? অডিট কিন্তু এইভাবে হচ্ছে। অডিট কিন্তু এখানে হচ্ছে না, অডিট কিন্তু অন গ্রাউন্ডে যাচ্ছে না। অডিট কিন্তু আপনাকে একটা চিঠি ধরে দিয়ে আপনাকে অফিসের বারান্দায় কিন্তু নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে আপনার কাগজগুলো দেখতেছে। এখন আপনি কি এই যে আপনি ধরেন বাঁধ বাঁধলেন, বাঁধ বাঁধার সময় আপনি যে লেবার নিয়েছেন এই লেবারের কোনো আপনি ভাউচা দিতে পারবেন? আচ্ছা যাই হোক, আপনি এটা আগান দেখি এটা মেলে কিভাবে, এটা তো আসলে জিনিসটা কনফিউশন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আগান এটা দেখি। আচ্ছা। স্যার না আরো একটা কথা আছে স্যার, না যখন ভাইয়া, আমি এখানে কৃষি আরেকটা জমিতে বিষয় হলো ইনকামের চেয়ে খরচ বেশি হয়ে যাবে এভাবে করলে, আচ্ছা ক্যাশ মাইনাস হয়ে যাবে তখন। আচ্ছা, এখন আমি বলি, এখন তাহলে এটাই তো আমি বলতে চাচ্ছি, এইটা অডিট যখন হচ্ছে, অডিট তো আসলে আমাদের নিয়ম তো এখানে যে পয়েন্টটা দিয়েছে এই পয়েন্টটা হচ্ছে আমার গত বছরে আমি যে জায়গাটা নিয়েছি জায়গাটার আমি কিছু নির্মাণ করেছি, নির্মাণ করার পরে আমার যা খরচ হয়েছে সেই আমি খরচটা দিলাম। দেওয়ার পরে পরবর্তী আমি আরো কিছু বাঁধিছি, বাঁধার পরে বা গাছ টাছ লাগাইছি, লাগানোর পরে আমার আরো কিছু আপনি ব্যয় হয়েছে। আপনি এখানে যেটা দিছেন এটা ভুল সেটা বলছি না, কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে না না, যে আমিও বলছি আমার না, অর্থ আপনারা বছরের যেটা বলছেন শুরুতে সেটাও ভ্যালিড, আমিও অর্থ তো বছরের শুরুতে 1,000 টাকা ছিল, আর এই অর্থ বছরের মধ্যে সে আরো 9,99,000 টাকা খরচ করার পরবর্তীতে হওয়ার হচ্ছে এটা। তো আমার কথা হলো 9,99,000 টাকা তাহলে কি তার শুরুতে ব্যালেন্স ছিল কিনা কোথাও, এটা তাহলে একটা না, বিষয়টা থাকবে শুরুতে এখানে। তো ছিল না, উনার তো এটা স্যার দেখাচ্ছে আমি না। বলি স্যার, স্যার এখানে না হলে এটা বিষয়টা স্যার হলো মিলবে না উনি স্যার তো এটা কখনোই। নতুন করে করতেছে। যদি উনি নতুন করেও থাকতে পারে, পরবর্তীতে নতুন নতুন করে করে যেটা তার আগের করতেছে অর্থ বছর। সেক্ষেত্রে আপনার এটা হবে। আর যদি আগের বছর যদি থাকতো সেক্ষেত্রে এখানে খরচ ছিল ধরুন ওপেনিং 10 ওটা লক্ষ টাকা, বসাই দিত। এই বছর হ্যাঁ। খরচ হলো ধরুন আরো 1 লক্ষ টাকা বেড়ে হুম 11 লক্ষ টাকা। এখন হুম ওই 1 লক্ষ টাকা যে 11 লক্ষ টাকা 1 লক্ষ টাকা খরচ হয়েছে, হুম ওইটা ওনার এক্সপেন্ডিচার ওই জিনিসটা আসতো যে 1 লক্ষ টাকা উনি খরচ করছে কি হুম পারপাসে, হুম। এটাই স্বাভাবিক। ভাই অথবা এগ্রিকালচার আয় বা ব্যয় দেখানো হচ্ছে আমার আচ্ছা ধারণা। আচ্ছা একটু আমি এই ব্যাপারটা স্যার একটু দিতাম। আচ্ছা মানে স্যার একটু সুযোগ জি লাগবে স্যার, স্যার আপনি আমার। আগান, আচ্ছা আগান আমি স্যার আমি আপনি কন্টিনিউ সামনে করেন আগান স্যার, স্যার আমি আপনি। আচ্ছা আমি বুঝি। হ্যাঁ, আমি আবারও একটু ক্লিয়ার করি একটু আপনাকে। আগে বলতে চাচ্ছি হয়ে স্যার। গেছে। আচ্ছা, আমি আবারও একটু ক্লিয়ার করি, আবারও ক্লিয়ার করি, আপনারা আবার একটু ক্লিয়ার হয়ে নেন। এখন উনি হচ্ছে নতুন খুলেছেন, নতুন খুলে ওনার আয় ব্যয়ের হিসাবটা উনি দিচ্ছেন। আমরা চাই ওনার যেন ফাইলটা যেন অডিট অবজেকশনে না হয়। এখন যেভাবে অডিট হচ্ছে, অডিট অবজেকশনে আপনার কোনো ডকুমেন্ট ছাড়া ওনারা কোনো কিছু করছেন না, মৌখিক কথায় কোনো কাজ হবে না, মৌখিক কথায় কোনো ওনারা কোনো কাজ করবেন না। সেই ক্ষেত্রে অডিট অবজেকশন হলে আপনাকে প্রপার ডকুমেন্ট মেনটেন করেই আপনারা কিন্তু কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যে সম্মানী করদাতা আসবে, এই করদাতার কাছ থেকে স্থাবর অস্থাবর আপনাকে শুরুতেই ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, ওনার সম্পত্তির হয়তো হিসাব ওনারা কাগজপত্র দিতে পারবে না, কিন্তু আপনার অ্যাকচুয়ালটা আপনাকে নিতে হবে। যখন অডিট হবে তখন কিন্তু আপনাকে কাগজ বের করতেই হবে। এখন আমাকে অডিট করেছে, এই অডিটের আমাকে দেখবে যে আপনি জমি ক্রয় করেছেন 1,000 টাকা দিয়ে, আপনি এখন 10 লক্ষ টাকা কি হিসেবে দেখালেন। তখন আপনি বলতে পারবেন যে স্যার, আমার যে জায়গা 1970 সালে আমি কিনেছি, কেনার পরে এই জমি এখন ওই এলাকায় বিক্রি হচ্ছে মনে করেন 10 লক্ষ টাকা, সেম জমিটাই, যার কারণে আমি এই প্রাইসটা দিয়েছি। এখন আপনি যে বলতেছেন আমি নির্মাণ করেছি, আমি হচ্ছে গাছ লাগাইছি, আমি বাঁধ বেঁধেছি বা অমুক করেছি, এগুলোর কোনো ডকুমেন্ট নাই। যেহেতু ডকুমেন্ট নাই সেক্ষেত্রে আপনার কোনো অবজেকশন এখানে থাকবে না। আপনারা কেউ স্ক্রিনে লেখালেখি করেন না, আপনাদেরকে গত দিনও আপনাদেরকে বলেছিলাম এটা কেউ করেন না আচ্ছা, আজকে। লেখালেখি কি দরকার? এটা কোন পণ্ডিত এই ভাই? এগুলো এগুলো হচ্ছে অভদ্রতার সামিল, এটা কেউ করবেন না ভাই, এখানে আপনারা তো 9-10-এর পোলাপান না। স্যার ঠিক কথা বলছেন, আসলে বেশি পণ্ডিতি করার জন্য এখানে এগুলো করতেছে। আপনারা ক্লাস শিখতে আসছেন, এখানে যদি কেউ আয়কর আইনজীবী বা সিএ এবং ল স্টুডেন্ট ব্যতীত অন্য কেউ থাকেন, আপনারা লিভ নিয়ে চলে যেতে পারেন, কিন্তু ক্লাসে ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ স্যার। আপনার বলবো আপনার ক্লাস করতেছি, কিন্তু এতে তো কোনো কিছু লেখার প্রয়োজনই নাই, কেন লিখবেন? আমার একটা যে ওকে আমি এই বছর আমার ক্লায়েন্টের 1 লাখ টাকা আমি 1 লক্ষ টাকা দেখাইলাম। স্যার কন্টিনিউ করেন স্যার, ক্লাস আচ্ছা কন্টিনিউ করেন। ওকে, আমি আমি Continue এটা করুন। দেখিয়ে দিই, আমি এটা দেখিয়ে দিই। আচ্ছা, ওনার সম্পদ আমি ওনার সম্পদ আমি 10 লক্ষ দেখিয়ে দিয়েছি।
পরবর্তী অর্থ বছরে কি স্যার আমার স্টার্ট ভ্যালু 1,00,000 টাকা। পরবর্তী স্টার্ট লক্ষ্য হবে 10 লক্ষ থেকে। 10 লক্ষ থেকে পরবর্তীতে যদি আপনার কোনো কিছু বেড়ে, তাহলে 10 লক্ষ যা বাড়বে তখন এই পাশে আসবে 10 লক্ষ, আর এই পাশে আসবে যা হবে সেটা আপনি দিয়ে দিবেন। ক্লিয়ার? জি জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা। আর কি আছে ওনার? আর অন্য কোনো এখানে আর কোনো এগ্রিকালচার কোনো সম্পত্তি নাই, ওনার একটাই সম্পত্তি ছিল, ওনার কৃষি সম্পদ। ওনার আর কোনো কিছু নাই। এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট স্যার। ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা ওনার আছে। ওনার এখান থেকে আমি একটু দিয়ে দেবো। ওনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে ওনার শেয়ারপত্র বা সঞ্চয়পত্র বা অন্য কোনো কিছু নাই। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট। ওনার ফিক্সড ডিপোজিট কোনো কিছু নাই। ওনার যদি থাকে এই ফিক্সড ডিপোজিটটা আপনারা ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। এখান থেকে ওনার ব্যাংকের নাম সহ এখানে আপনারা এখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার, ওনার ব্যালেন্স। এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে শুধু এগুলো করে নেবেন। আচ্ছা, জি যেহেতু ওনার নাই, ওনার ডিপিএস নাই, ওনার কোনো ডিপিএসও নাই, ওনার লোন যদি থাকে লোনও কোনো কিছু নাই, ওনার এই স্যার যে ডিপিএস যদি থাকতো স্যার, মাসিক যেটা করে এটার ক্ষেত্রে কি হতো স্যার একটু দেখি। হ্যাঁ, ডিপিএস এর জায়গায় ফিক্স থাকবে ব্যাংকের নাম। এই ব্যাংকের নাম যেটা থাকবে সেই ব্যাংকের নাম আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারটা ওই কোন কোন ব্যাংকে আছে, একটা হলে ওকে। একটা, পরে যদি আরো থাকে আরো অন্য কোনো ব্যাংক থাকে অ্যাড ক্লিক করবেন। অ্যাড ক্লিক করলে অ্যাড হয়ে আসবে। যেহেতু উনি আর নাই, আমি যেহেতু সিলেক্ট করে নেই, সেক্ষেত্রে আমি অ্যাড আর নিচ্ছি না। সবাই টাকার ক্লিয়ার? পরিমাণ। হ্যাঁ, টাকার পরিমাণ ওখানে আপনি দেখবেন ব্যাংক স্টেটমেন্টের লাস্টে দেখবেন আপনার টোটাল ব্যালেন্স লেখা আছে। এই টোটাল ব্যালেন্সটা আপনি এখানে রাইট, ক্লিক করবেন। লাস্ট ব্যালেন্সটা হবে স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তারপরে আপনার কি হবে? ওনার লোন নাই, প্রভিডেন্ট ফান্ডে ওনার টাকা রয়েছে। এই যে স্ক্রিনে আপনারা এত সুন্দর করে এঁকে দিয়েছেন, আমার এটা ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে আমার এটা পাবলিশড হয়। এই যে আপনারা এইভাবে দেখছেন, এটা আপনারাই পড়াশোনা করবেন বা অন্য কেউই পড়াশোনা করে এটা করবেন। আপনাদেরকে দেখতে কেমন লাগবে বলেন? এটা যে আমি আসলে আপনাদেরকে এত সুন্দরভাবে, আমি তো এখান থেকে কোনো বেনিফিট আপনাদের কাছ থেকে নিচ্ছি না, তো আপনারা স্যার আমার একটা কথা, এটা এই যে হ্যান্ডেলিং করতে কোথা বোঝে কোন না, আইডি জানে থেকে না, স্যার এটার এটা জন্য করেছে স্যার, সমস্যা। এটা কি আপনি ধরতে পারবেন না? আমি এটা পরবর্তী দেখতে পারবো, কিন্তু এখন ক্লাস চলাকালীন সময় আমি তো এটাই করছি না। অনেকে লিভ নিয়ে যাচ্ছেন আবার আসতেছেন, লিভ নিয়ে যাচ্ছেন আবারও আসতেছেন। আমি তারপরও আপনার ওনারা স্যার যদি এটা লিভ করে দিয়ে দিবেন। আচ্ছা, এরকম। এগুলো আঁকাআঁকি করে ভাষার পরিচয় দিচ্ছে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে, যারা আঁকাইছেন আপনাদেরকে একটু জ্ঞান দান করুক আল্লাহ। ওকে, আচ্ছা। ওরা করতেছে এটা ওদের কি ডিলিট স্যার? যারা যারা আঁকাআঁকি করেছে আমার মনে হয় যে তারা নার্সারি কিংবা কেজিতে পড়ে, এই ক্লাসের যোগ্য তারা না। নার্সারি কেজির প্লাবনের হাতে রং পেন্সিল থাকলে এখানে আচ্ছা, ওখানে ক্ষমা আঁকিবুকি করে সুন্দর করে। দৃষ্টিতে দেখি অনেকের বাচ্চা কাচ্চা আছে, হয়তো করে ফেলছে। যাই হোক, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আমরা আছে। চালাই। ওকে, আমি এটা নিয়ে আর কথা বলছি না। ওকে, আমরা চলে যাই পরের অপশনে। যেহেতু ওনার ডিপিএস নাই, সেই ক্ষেত্রে আমরা ডিপিএস অপশনটা আমরা আর করলাম না, ক্লিক করলাম না। যে অপশনগুলো থাকবে সেটা আমরা দিয়ে দিলাম। ওনার লোন নাই, ওনার প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে। ওনার প্রভিডেন্ট ফান্ড মানে যেটাকে জিপিএফ ভাই ফান্ড, কেউ আঁকাআঁকি করেন না। জিপিএফ ফান্ড যেটা রয়েছে সেই জিপিএফ ফান্ডে আমরা এটাকে একটু দেখে দিই। ওনার জিপিএফ ফান্ড, ওনার নামটা এখানে দিয়ে দিতে হবে। যে এমপ্লয়ার, ওনার নামটা দিয়ে দিতে হবে। ওনার নামটা হচ্ছে এমডি সোহেল, SOHEL। ওখানে আপনি দেখবেন ওই সার্টিফিকেটে ওনার নাম যেভাবে থাকবে সেভাবে আপনারা দিয়ে দিবেন, সোহেল রানা। আচ্ছা, এইখানে আপনার দিয়েছে পার্টিকুলার অফ দ্য ফান্ড। এই এই ফান্ডটা কি ফান্ড, এই ফান্ডটা আপনারা এখানে লিখে দিবেন। এখানে লিখবেন GPF। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার ওনার ছিল 10010765661। ব্যালেন্স, ওনার এই ব্যালেন্সটা ফিগারটা আপনি দেখে নেবেন। 24-25-এ যে ফিগারটা ছিল লাস্ট ব্যালেন্স সেটা আপনার দিয়ে নেবেন, 49,424 টাকা আমরা নিয়ে নিলাম। ওনার আর কোনো কিছু এখানে আর নাই। স্যার এখানে নেম অফ দ্য এমপ্লয়ার লেখা, নেম অফ দ্য এমপ্লয়ার, যে হ্যাঁ, নিয়োগ করে। হ্যাঁ, এই এমপ্লয়ারটা এমপ্লয়ি। ওনার ওনার হচ্ছে এই আপনার জিপি ফান্ডের ওখানে দেখবেন ওনার নেম অফ এমপ্লয়ার লেখাই আছে। এই নেম অফ এমপ্লয়ারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওনার নাম হচ্ছে সোহেল রানা। প্রতিষ্ঠানের নাম হবে না স্যার, নেম অফ দ্য এমপ্লয়ার, প্রতিষ্ঠানের নাম হবে না। না না না, এমপ্লয়ার, এখানে এমপ্লয়ার বলতে কি বুঝেন? এমপ্লয় তো চাকরি দাতা, যে যিনি নিয়োগ চাকরি দিয়েছে। দিয়েছেন তিনি ঠিক আছে, এমপ্লয়ার, আর এমপ্লয়ি হলে হতো সোহেল রানা।
হ্যাঁ, এখানে এমপ্লয়ার বলতে আপনারা কি মানে ইনি আপনারা কি বলতে চাচ্ছেন, মানে ইনি কোথা থেকে কোথায় দিছে এটা বলতে চাচ্ছেন, মানে প্রতিষ্ঠান কথা বলতে চাচ্ছেন আপনারা? রাইট জি রাইট স্যার, রাইট যে আচ্ছা, চাকরি স্যার দিয়েছে এখানে যে ওনাকে যে নিয়োগ দিয়েছে হ্যাঁ, নিয়োগকর্তা। আচ্ছা এখন নিয়োগকর্তা হচ্ছে এমপ্লয়ার। এমপ্লয়ার, আর এমপ্লয় মানে যিনি হচ্ছে এখন মনে করেন ইনি তো প্রতিষ্ঠান আছে, এখন উনাকে নিয়োগ দিতে হচ্ছে মনে করেন মন্ত্রণালয়, এখন যে কোনো একটা মন্ত্রণালয় দিয়ে দিয়েছে, এখন কি আপনি মন্ত্রণালয়ের নাম দিবেন এখানে? হ্যাঁ অবশ্যই স্যার না। এমপ্লয়ার ওই যে হিসেবে তো বাংলাদেশ বলে আর্মি দিতে যার হবে, শুরুতে যেটা যার লিখলেন রিটার্ন বাংলাদেশ করতেছে তার আর্মি, নাম সেই লাগবে। আর্মিটা লিখতে হবে সেটা। আচ্ছা আমি বলি আপনাদেরকে, এটা এটা ঠিক আছে, এটা নিয়ে একটু গবেষণা হচ্ছে বা এটা নিয়ে একটু সংশোধনের আসতেছে, আপনার একটু অপেক্ষা করেন, এটাও সংশোধন হয়ে যাবে, অনেকগুলো এখন সংশোধন আসতেছে, আরো আপডেট পাবেন, আরো অনেক কিছু আপডেট পাবেন এই স্যার ফিউচার। স্যার একটু কথা বলতে পারি স্যার? জি, বলেন বলেন। স্যার ওইখানে যেই অ্যাকাউন্টটা থাকে, জিবি ফান্ডের একটা অ্যাকাউন্ট আছে গভর্নমেন্টের এই নামে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা হতে পারে স্যার, এখন গভর্নমেন্টের যে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আছে পিএফ এর একটা অ্যাকাউন্ট থাকে। আচ্ছা এই অ্যাকাউন্টটা তো হচ্ছে ডিডিও, আমরা যেটাকে বলা হয় এটা ডিডিও ট্রাস্টি অ্যাকাউন্ট। ফান্ডে তো স্যার। এখন মনে করেন ডিডিও অ্যাকাউন্ট, ডিডিও অ্যাকাউন্ট বলতে এই ডিডিও যে সংস্থা থাকবে, এই সংস্থার যিনি প্রধান থাকেন তার নামে এই ডিডিওর অ্যাকাউন্টটা করা হয়। এখন এই ডিডিওর অ্যাকাউন্টটা আমি ধরেন আহ, উনি চাকরি করেন হচ্ছে মৎস্য অধিদপ্তরে, এন্ড মৎস্য অধিদপ্তরে যিনি মহাপরিচালক তার কাছে ডিডিওর একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, এই ডিডিওর অ্যাকাউন্ট নাম্বার, তাহলে তো আমি উনার নামটা আমি উনি মৎস্য অধিদপ্তরের নামটা দিতে পারি না, তাহলে কি উনার অ্যাকাউন্ট নাম্বারটা আমিও স্যার দিতে পারি না? স্টেটমেন্টে তো নামটা থাকে, স্টেটমেন্টে তো অ্যাকাউন্ট নেম থাকে, থাকার কথা বলছে। স্টেটমেন্টে তো অ্যাকাউন্ট নেম তো এখানে আছে, এখন অ্যাকাউন্ট নেম তো যেটা আপনি বলতে চাচ্ছেন জিপিএফ ফান্ডের অ্যাকাউন্ট নেম, ওই নামটাই আছে সোহেল রানা নামে, অন্য কোনো কিছু নাই। অনেকে কিন্তু, আপনার আরেকটা আচ্ছা বলে রাখি, ওনাদের আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে কিন্তু পার্সোনালি জিপিএফ ফান্ড থেকে, সরি আইবাস থেকে বেতন দাবি করতে পারে, সেটা হচ্ছে কারা জানেন, এটা কারা কারা পারেন, কেউ জানেন? জিপি আইবাস প্লাস পাস থেকে নিজের বেতন নিজে সাবমিট করতে পারে, সাবমিট করতে হয়, এটা কারা কারা কেউ বলতে পারেন এটা? আচ্ছা, দশম জানতে হবে স্যার গ্রেড, জানা দশম নাই। গ্রেডে যারা চাকরি করেন এবং চতুর্থ যারা রয়েছেন তারা পারবেন। দশম চেনের নিচে চতুর্থ যারা, দশম গ্রেডের নিচে যারা রয়েছেন তারা নিজের বেতন নিজে দাবি করতে হয়, যেমন আমি বলি যারা হচ্ছে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস যারা রয়েছেন তারা নিজের বেতন নিজেরাই দাবি করে, তাদের জন্য একটা ডিডিও অ্যাকাউন্ট রয়েছে, তারা নিজেরাই ডিডিও। আর হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একজন মানে যারা অ্যাকাউন্টস অফিসার রয়েছে, এখন মহাপরিচালক তা থাকে না, মহাপরিচালকের নাম থাকে বাট এটাকে অ্যাকাউন্টসের দায়িত্ব দেওয়া হয়, অ্যাকাউন্টসের যিনি হেড থাকেন অ্যাকাউন্টস অফিসার, তার নামে এটা করে দিয়ে ওই অ্যাকাউন্টসের আন্ডারে কতজনকে এমপ্লয়ারকে বেতন দিচ্ছে তার এখানে থাকে, তার শুধুমাত্র ডিডিওর অ্যাকাউন্ট নাম্বার থাকে। সবাই কি ক্লিয়ার? জি জি জি। ওকে, এখন উনি হচ্ছে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, ওনার শুধুমাত্র স্যার যেখানে স্যার এডিটটা আরেকবার বলেন স্যার। যারা হচ্ছে নবম গ্রেড থেকে নিচে, মানে নবম গ্রেডের নিচে যাদের মানে আপনার পদমর্যাদা, নবম গ্রেড বলতে আপনার ফার্স্ট ক্লাসের মধ্যে যেমন সেকেন্ড ক্লাসের মধ্যে চলে আসে, এগুলোর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের যারা আছেন তাদের ক্ষেত্রে ডিডিওর অ্যাকাউন্ট থাকে তাদের পার্সোনালি, তাদের নিজের বেতন নিজেরাই দাবি করে এবং বোনাস সবগুলো দাবি করে তারা। একটু প্রশ্ন ছিল আমার হ্যাঁ মনে হয় কন্টিনিউ নবম করেন। এবং দশম গ্রেড হবে। বুঝি নাই। নবম এবং দশম গ্রেডের যারা রয়েছেন তারা নিজের বেতন নিজে তৈরি করতে পারে। আর যারা যারা নবম গ্রেডের নিচে যারা, তারা কি করেন? না আমি বলতেছি যে নবম এবং দশম মানে এই নিচের দিকে দশম গ্রেড পর্যন্ত যারা আছে নিচের দিকে এটা তারা না ভাই, পারবে। নিচের দিকে মানে নবম অষ্টম সপ্তম ওরা পারে, যেটা নিজে করতে পারে, আর মানে যারা না দশম তারা 11 হচ্ছে 12 প্রথম এরা এবং পারে না। দ্বিতীয় শ্রেণী, বুঝলেন না? প্রথম এবং হ্যাঁ দ্বিতীয় শ্রেণী দশম গ্রেড দশম থেকে ধরা হয়। দশম বুঝিস গ্রেড স্যার নবম বুঝতে গ্রেড অষ্টম গ্রেড তারা পারবেন নিজের বেতন নিজে, আর দশম গ্রেডের নিচে যারা রয়েছেন তাদেরটাই অ্যাকাউন্টস অফিসার করবেন। দশম গ্রেড বলতে, দশম গ্রেডের উপরে বলতে বুঝতেছেন, দশম গ্রেডের উপরে বলতে 11 12 13 14 15 20টা গ্রেড 11 রয়েছে, থেকে 20। ঠিক আমি আছে? বলতে চাচ্ছি হ্যাঁ যেমন একজন এটিও হ্যাঁ, উনার গ্রেডটা হচ্ছে দশম কিন্তু উনি হ্যাঁ, উনার বেতনটা নিজে করতে পারেন, হুম, কিন্তু যারা 11 12 13 এইভাবে 20তম গ্রেড হ্যাঁ পর্যন্ত এটা তো তাদের উপরে, ক্ষেত্রে আমি আমি বলেছি উপরে, আমি বলেছি দশমের নিচে,
দশমের নিচে বলতে দশম, নবম, অষ্টম, সপ্তম এভাবে চলে যাবে। তারা নিজেরা নিজেদের বেতনগুলো দাবি করতে পারে ফেস্টিভ্যাল সহ, বোনাস সহ। আর যারা এই দশমের পরে 11, 12, 13, 14 থেকে 20তম গ্রেড পর্যন্ত, তাদের জন্য অ্যাকাউন্টস অফিসারের দায়িত্ব দেওয়া হয় ডিডিওর অ্যাকাউন্ট। এই ডিডিওটা তারা হচ্ছে বেতনগুলো সাবমিট করে প্রতি মাসের বেতনগুলো। এটা একটা আইবাসের একটা সিস্টেম আছে, যেটাকে 20 তারিখের পর থেকে এই আইবাসে বেতন দাবি করতে পারে। ওকে, এটা অনেক ডিটেলস আলোচনা। এটা যারা গভর্নমেন্ট এমপ্লয়ার আছেন তারা খুব ভালো জানেন এই বিষয়ে। আমি বলে দিলাম। আচ্ছা, ওকে। ঠিক তো স্যার। আচ্ছা, ওনার আমি আমরা সামনে আগে। ওকে, নেক্সট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওনার মোটর কার বা মোটর সাইকেল কোনো কিছু নাই। যদি মোটর সাইকেল বা মোটর কার থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে উনি কি মোটর সাইকেল বা না কার যেগুলো থাকে সেটা আপনারা দিয়ে দিবেন। যেহেতু ওনার কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এটা হাইডই থাক। ওনার গোল্ড রয়েছে, মানে ওনার স্বর্ণালঙ্কার অলংকার রয়েছে, সেই হ্যাঁ। স্বর্ণালঙ্কার ওনার রয়েছে গোল্ড। এটা উনি গিফট পেয়েছেন, উনি বিবাহ গিফট পেয়েছেন। উনি পেয়েছেন 3 ভরি, 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে ভরি দিয়ে দিলাম। এই 3 ভরির ভ্যালিড প্রাইস বর্তমানে 1,75,000 টাকা করে হলে কত টাকা হচ্ছে সবাই একটু ক্যালকুলেট করেন তো। স্যার এখানে একটা হিসাব আছে স্যার। বলেন। গোল্ডের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, যে সনাতন 18 ক্যারেট, 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, চব্বিশ এত ক্যারেট কিছু স্যার এখন ধরে তো হবে সকল না। গোল্ডের ভ্যালু ঠিক আচ্ছা আছে স্যার, সমান একটু হয় না বলুন। স্যার। আচ্ছা একটু আমি মাঝখানে আছে। আচ্ছা আমি এবার আপনাদের বলি, এখানে কোনো সরকারি কোনো অপশন আছে যে এখানে 22 ক্যারেট বা হচ্ছে এই 19 ক্যারেক্টার ক্যারেট? স্যার নাই, এত কথা বাড়ানোর দরকার আছে? এখানে কোনো কিছু, গোল্ডের কোনো কিছু। গোল্ডের ম্যাক্সিমাম এই জন্য কোয়ালিটি স্যার যেটা আমরা সেটা নিব। আচ্ছা, আপনাদেরকে আবারও স্যার বলি এটা আমি, ভ্যালু না দিলে হয় না স্যার। ভ্যালু ভ্যালুটা না কি দেওয়া দিলে তো বাধ্যতামূলক? আপনার তো সম্পদ, আপনাকে তো সরকার বলেছে আপনার সম্পদ দেখাতে, আপনি সম্পদ কেন দেখাবেন না? সম্পদ না দেখানোর কারণেই তো আপনার না ফাইলগুলো স্যার, আজকে অডিট হচ্ছে। স্যার স্যার আমি একটু ক্লিয়ার তাহলে করি। স্যার আমরা কোন স্যার ভ্যালুটা গত বছর ধরবো? তো হ্যাঁ, বলেন। ম্যানুয়াল রেখেছি, ম্যানুয়ালে কিন্তু আমরা ভ্যালু দেখাই ভাই, নি আর কি স্যার। আগের ম্যানুয়ালটা গোল্ড আপনি, এত বড়। ম্যানুয়ালটা টোটালি বাদ দেন। সরকার আচ্ছা ম্যানুয়াল যেটা মেনুয়াল কে করেছে, তো? ম্যানুয়াল দেওয়ার আর কোনো সিস্টেম নাই। সরকার এই জন্যই তো বলছে যে ভাই আপনি যে আয় লুকাচ্ছেন, কেন আয় লুকাচ্ছেন? আপনি আয় লুকানোর দরকার নাই। আপনি এখন যেটা প্রাইস রয়েছে সেই প্রাইস আপনি দিয়ে দিবেন। এটা সম্পদ আপনার বাড়লে তো তো কোনো স্যার সমস্যা জানা নাই। ছিল না, এই জন্য স্যার জিজ্ঞেস, ঠিক আছে, জানা ছিল না এই জন্য জিজ্ঞেস। এই জন্যে জি স্যার। না না, আপনারা যেহেতু স্যার আপনারা ভ্যালুর অপশন দেওয়া আপনারা আছে, প্রশ্ন, ভ্যালুটা একটু দিতেই বন্ধ হবে। রাখেন স্যার, রাত হয়ে গেছে অনেক স্যার। আচ্ছা একটু হ্যাঁ, কাইন্ডলি প্রশ্ন বন্ধ রাখেন। আচ্ছা আর যারা স্যার এটা প্রশ্ন ইম্পর্টেন্ট করছেন তাদেরকে অনুরোধ করতেছি, ওকে, ঠিক আছে। আপনারা আমরা আপনারা স্বর্ণের ইয়ে নিয়ে গ্রেড নিয়ে চিন্তা করতেছেন, এই ধরনের অপশন আপনাকে ফর্মে দেয় নাই, আপনি আচ্ছা সেটা নিয়ে কেন চিন্তা করবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কেউ মন খারাপ করেন না, কারণ হচ্ছে প্রশ্ন থাকতেই পারে, এটা ঠিক আছে। কেউ মন খারাপ করেন না প্লিজ। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি, এখানে যেহেতু কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু এটা ভাবার দরকার নাই। আপনি প্রাইস দিবেন, স্বর্ণের সর্বনিম্ন যে প্রাইসটা চলতেছে সেই প্রাইস অনুযায়ী আপনি দিয়ে দেবেন। 1,75,000 টাকা ভরি অনুযায়ী 3 ভরির দাম কত আসতেছে কেউ ক্যালকুলেট করেছেন? 5,25,000, 5,25,000। 5,25,000 টাকা আমি দিয়ে দিলাম। 5,25,000 টাকা। ওনার আর কোনো কিছু এখানে আর নাই। তারপরে ওনার স্যার ফান্ড, স্যার একটু ক্লিয়ার করি স্যার। গত জুন তো জুনে তো আরো কম ছিল স্যার। ভাই গত আমার, অর্থ বছর আমি জুন তো আমার তো জুন। গত জুন বছরে, উনি তো আর না, উনি এখন রিটার্ন করছেন নতুন রিটার্ন, আমি সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি। উনি গত বছরে কি আচ্ছা ছিল আচ্ছা এটা আপনার দেখার দরকার নাই, আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা। ওনার ফার্নিচার বা জি স্যার। ইলেকট্রিক সামগ্রী, ফ্রিজ, টেলিভিশন, আলমারি বা হচ্ছে ওনার সোফা টোফা যা আছে, একটা বাসায় সাজাতে যা লাগে সেই অনুযায়ী ওনার যে ফার্নিচার রয়েছে সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আপনারা চাইলে অ্যাড করেও নিতে পারেন, আলাদা আলাদা ভাবে দেখাই দিতে পারেন যে ফ্রিজ এত, টেলিভিশন এত, এটা আপনারা আলাদা আলাদা ভাবে দেখাতে পারেন। তা আমার এত আলাদা দেখানোর দরকার নাই, আমি একবারেই দেখাই দিলাম। উনি এটা পারচেস করেছে, উনি পারচেস করেছে। ওনার এই পারচেসের সব মিলে, ওনার ফ্রিজ, টেলিভিশন সবকিছু মিলে ওনার এই বাসায় এই ফার্নিচারের ইয়ে হচ্ছে 15টা আইটেম। এই 15টা আইটেমের সব মিলে এই প্রাইসটা হয়েছে 7 লক্ষ টাকা। সব মিলে 7 লক্ষ টাকার ওনার ফার্নিচার, ফ্রিজ যা আছে সবকিছু মিলে 7 লক্ষ টাকার ওনার এগুলো রয়েছে। আচ্ছা, আর অন্য কোনো কিছু নাই। ওনার কিছু হ্যান্ড ক্যাশ রয়েছে, ওনার কিছু হ্যান্ড ক্যাশ রয়েছে। আমরা হ্যান্ড ক্যাশ আমরা কিছু একটা দেখিয়ে দিই। হ্যান্ড ক্যাশে আমরা ক্লিক করলাম, তারপর ক্যাশ ইন হ্যান্ড আমরা দেখিয়ে দিলাম। ওনার হ্যান্ড ক্যাশে রয়েছে অনলি 70,000 টাকা। উনি আমাকে দিয়েছেন স্টেটমেন্ট, সেখানে আমি দিয়েছি 70,000 টাকা। আর অন্য কোথাও কোনো কিছু নাই। আমি সরাসরি স্যার চলে আসছি। হ্যালো স্যার, ওই যে আপনার নোট কারেন্সি, কিন্তু ওইটা 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 মনে হয় দেয়া যেতে পারে নোট কারেন্সিটা।
হ্যাঁ, এটা তো ব্যাংকিং হিসাব, একটা লাস্ট ব্যালেন্স থাকে কিছু না কিছু সামথিং। আমরা কোনটা বলতেছেন আপনার যেটা? ওই যে আপনার এইটা 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 সার্কুলার নোট, জি হ্যাঁ জি জি, ওইটা একটা, হ্যাঁ। ওইটা তো ব্যাংকিং হিসাব, ওই জন্য মানে 30 জুনে একটা ব্যালেন্স থাকে। ব্যালেন্স তো উনার তো কোনো স্টেটমেন্ট, কোনো ব্যাংকেই তো ওনার কোনো অ্যাকাউন্টই তো নাই, উনি তো আমার ও কোনো কিছু না, তাই, উনি তো আমাকে অ্যাকাউন্টে দেখাই নাই। নাই। এটা তো আপনারা দেখে আসতেছেন, আপনারা তো দেখলেন, ওনার তো কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, তাহলে তাহলে ওকে, আমি থ্যাংক ইউ। 70,000 টাকা ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিলাম, দেখানোর পরে কোনো কিছু নাই। উনি যেহেতু নতুন রিটার্ন করেছে, ওনার প্রিভিয়াসে কোনো সম্পদ ছিল না বা কোনো কিছু নাই, উনি তো না, এবার নতুন করেছে, তো যেহেতু উনি নতুন, তাহলে এখানে আমরা আর কোনো কিছু দিব না। সবাই জি ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি। এখন আমরা যে চলে আসছে সামারিটা, আমরা একটু দেখে দিলাম। আপনারা একটু সামারিটা সবাই কি ক্লিয়ার, কি দেখতে পাচ্ছেন? আঁকা আঁকি করার পরও দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখতে পারতেছি, আর সমস্যা নেই। আকাঙ্ক্ষার কারণে ভালোভাবে স্পষ্ট বুঝতে পারছে। আচ্ছা ভালোভাবে আমি কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। যে আচ্ছা যাই করছে হোক, ওনার আল্লাহ হাত দ্বারা করুক, আচ্ছা ওনার দিকে এটা হাত দান হচ্ছে করুক। ওনার গ্রোস সম্পদটা, ওনার সম্পদ হচ্ছে 23 লক্ষ, এত কথা, ওনার 23,44,424 টাকা ওনার হচ্ছে সম্পদ রয়েছে। ওনার লাইবিলিটি বা আউট অফ বিজনেস, মানে আউট অফ সাইজে কোনো কিছু নাই, ওনার সবকিছু এটা জিরো। নেট সম্পদটা ওনার এটাই চলে আসছে, অটো চলে আসছে। চেঞ্জ অফ নেট সম্পদ এটাই আছে। এখন আউট অফ ফান্ড অফ আউটস অফ ড্রয়িং ইনকাম ইয়ার, মানে এটা হচ্ছে ওনার কত আছে, 1,37,500 টাকা। এই 1,37,500 টাকা কেউ কি বলতে পারেন এটা কোন টাকাটা? স্যার ওনার এটা কোন, স্যালারি ইনকাম। এটা কোন স্যার এটা টাকা? টোটাল খরচ এক্সপেন্স। খরচ টোটাল এইটা এক্সপেন্স। যে পারিবারিক যে ব্যয়টা দেখালেন এই 1,37,500 টাকা, এক্সপেন্স, পারিবারিক যে এক্সপেন্সটা দেখাচ্ছে এটা হচ্ছে 1,37,000। এই 1,37,500 টাকা আমরা এটা দেখাই দিয়েছি। আচ্ছা, দেখানোর পরে আমরা এখন টোটাল কত আসছে ওনার ব্যয় এবং আয় থেকে ব্যয় দেখানোর পরে আসছে টোটাল কত, 24,81,424 টাকা আসছে। এখন সোর্স অফ ফান্ড, সোর্স অফ ফান্ড 2,45,070 টাকা ওনার কি আসছে, এটা টোটাল ফান্ড অফ আউটফ্লো। এটা দেখানোর পরে সোর্স অফ যে ফান্ডটা রয়েছে, সেই ফান্ডে 2,45,070 টাকা কি রয়েছে এখনো পেয়েছে। দেখানোর পরে ওনার ডিফারেন্টটা দেখাচ্ছে, আচ্ছা ওনার ডিফারেন্টটা দেখাচ্ছে 22,36,354 টাকা। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার, দেখা জি। যাচ্ছে। এটা তো মাইনাস ফিগারে চলে গেছে 22,36,354 টাকা, তাহলে এখন কি করবেন? স্যার সেটা তো স্যার লাস্ট ইয়ারের যে ইনকামটা, যে নেট ওয়েলথ লাস্ট ইয়ারের যেটা, সেইখানে স্যার যাবে। কারণ সে তো স্যার হচ্ছে এই বছরের টোটাল যে সম্পত্তি থাকলো বা হ্যাঁ গোল্ড থাকলো বা যেটাই থাকলো, সেটা তো তুমি এই বছর কিনেন নাই, হুম প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স, সেই জন্য হুম। স্যার হচ্ছে লাস্ট ইয়ারের যে নেট ওয়েলথ সেখানে যাবে স্যার। আচ্ছা, এই 22,36,354 টাকা আপনি বলতে চাচ্ছেন এইখানে আপনি দেখায় দিতে? জি স্যার। আচ্ছা ভুল হবে এখানে এখানে, এটা এখ- আদার রিসিপ্টে হবে, আদার রিসিপ্টে ওপেনিং ইনভেন্টরি দিয়ে এটা দেখাতে হবে। এটা আ- নিট ওয়েলথ গত বছর সাবমিটই করে নাই। এইটাই এখন আমি তো এটা আপনাদেরকে বলে গেলাম যে এটা তো উনি গত হুম। বছর কোনো তো রিটার্নই দেখেন, উনি নতুন করদাতা, উনি এবার নতুন এটা খুলে রেজিস্ট্রেশন করে। হ্যাঁ, আচ্ছা এখানে জিরো দেন, এখানে রেফারেন্স দিলে দিতে পারেন, না দিলে কিছু আচ্ছা, লেখা দরকার নেই। এখানে এখানে বাকি টাকা লিখে এইটা হচ্ছে আমি অ্যামাউন্ট এখানে। এখানে ভাইয়া রেফার, হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি বলতে কি এখানে বোঝাচ্ছেন রেফারেন্স স্যার আপনি, একটু লেন্থ আর বুঝাবেন দয়া করে? গোলটা, লেন্থ আর গোলটা এখানে আসবে স্যার, কারণ এটা দিয়ে তো সে শুরু করেছে। এই আচ্ছা অর্থ বছর লেন্ড আর গোল কি ক্রয় করে নেছে, এটা তো তার শুরু। মানে হ্যাঁ সে যখন রিটার্নটা দিয়েছে তখন তার অ্যাসেট নিয়ে কিন্তু শুরু করেছে এই অর্থ বছরটি। উনি যেটা করেছে, উনি এবারই তো রিটার্ন দাখিল করছে, উনি তো গোল্ড কিনেছে, গোল্ডের যেটা দাম গিফট, যেটা গিফট রয়েছে সেটা আমরা আনুমানিক প্রাইস হিসাবে 1,75,000 টাকা করে আমরা ধরছি। ওনার জমির ক্রয় মূল্য অনুযায়ী আমরা ধরছি। ওনার আর ফার্নিচার টার্নিচার যেগুলো আছে সেগুলো আমরা ধরেছি, ওনার আনুমানিক একটা 7 লক্ষ টাকা, উনি নিজেই বলছেন আমার 7 লক্ষ টাকার মতন ফার্নিচার আইটেম হবে, সেটা আমরা ধরে দিয়েছি। ধরার পরে সবকিছু ওনার সম্পদ চলে আসছে। আসার পরে মাইনাস যে 22 লক্ষ যেটা আসছে, আপনি বলতে চাচ্ছেন যে আপনি এটা আমার কি করবেন, ওপেনিং এ দেওয়ার জন্য। আচ্ছা আমি জি আপনার জি। কথা, ওপেনিং এ দেওয়ার জন্য, আচ্ছা আমি ওপেনিংটা, একজন প্রশ্ন করেছে ওপেনিং মানে কি? বছরের শুরুতে যেটা ছিল।
বছরের শুরুতে ছিল। আচ্ছা, উনি শুরুতে উনি মানে ফাইল খোলার সময় মানে যে টাকাটা ছিল সেটার কথা মনে হয় স্যার বোঝাচ্ছে। আচ্ছা, আপনি না না না, ওপেনিং, ফাইল করার সময় অ্যাসেট তো থাকতে পারে। আচ্ছা অ্যাসেট থাকতে পারে, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন রেফারেন্সটা আপনি কি দিবেন? কি রেফারেন্সে আপনি 22 লক্ষ টাকা রাখতেছেন? ওপেনিং ইনভেন্টরি হিসাবে দেন রেফারেন্স এখানে ওই ওপেনিং। স্যার ল্যান্ডের যে ভ্যালুটা ধরছি আর বড়ি বড়ি যেটা ধরেছি গোল্ড। আচ্ছা, আমি এখানে একটু ল্যান্ড দিয়ে ভাই দিলাম। এখানে ইনভেন্টরি বলতে কি বোঝানো আছে? ইনভেন্টরি তো কে বোঝা যায় জাস্ট একটা পণ্য। আচ্ছা ইনভেন্টরি আর অ্যাসেট না, এটা ইনভেন্টরি দুই ভিন্ন ইনভেন্টরি হবে ভিন্ন না বিষয়। স্যার, আচ্ছা, আমি ওপেনিং। ল্যান্ড গোল্ড এগুলো সবকিছু ধরে আর হচ্ছে ধরে আপনি দেখাচ্ছেন এই। ওই যে রেটটা আমরা দিয়েছি, যেটা যেই অ্যাসেটটা দিয়েছি, ল্যান্ডের ভ্যালু আর গোল্ডের ভ্যালু যেটা ধরেছি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে মিলছে 50। মিলেছে দেখুন স্যার। আচ্ছা, এটাকে আমি একটু বলে নিই, ইনভেন্টরিতে বোঝা যাচ্ছে প্রারম্ভিক মজুত, এখানে ওপেনিং আপনার ওপেনিং শুরু প্রারম্ভিক করেছে বোঝে সেই। ওপেনিং। তো এখানে আবার আমার আরেকটু কথা আছে স্যার, কোয়ারি আপনার। হ্যাঁ আপনি যে 2,45,000 টাকা আপনি দেখালেন আয়, খরচ হ্যাঁ দেখাচ্ছেন 1,37,000 টাকা, হ্যাঁ। হ্যাঁ। আর 1,08,000 টাকা ক্যাশ ইন হ্যান্ডের কম হওয়ার কথা না, কিন্তু আপনি 70,000 দেখালেন। হুম। ওখানে 1,08,000-এর উপর, 1,08,000 দেখায়, হ্যাঁ, 1,08,070 দেখায়, তারপরে এখানে আপনি কম বেশি করতে পারতেন, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো আমার এ- মনে হয়। এখন আচ্ছা, এখন আপনার স্যার মনে, ওটা জিরো হলো কিভাবে আবার একটু দেখায় দেন। আচ্ছা আমি আপনাকে আবার জিজ্ঞেস করি, এখন আপনি তো একজন সম্মানী করদাতার, এখন আপনি তো চাইলে তো তার হ্যান্ড ক্যাশ আপনি বাড়াতে পারেন না। তাহলে তাহলে ক্যালকুলেশন আপনাকে বুঝাই দিতে হবে যে তাহলে ওর খরচ আর একটু বাড়াই দিতে হবে। ক্যাশ ইন হ্যান্ড আপনার ওইখানে 1,37,000 টাকা, তো ওখানে 1,45,000 বা এরকম বাদ করে দিতে হবে, না হলে তো হবে না। আচ্ছা কারণ কি হ্যাঁ, আপনার এই ডিফারেন্সটা কোথায় গেল? আচ্ছা আমার আমি, আমার প্রশ্ন, আচ্ছা আপনার আমার প্রশ্ন প্রশ্ন। এইটা পেছন থেকে খরচ তো হতো আর কি। আচ্ছা, এখন এখন আমি বলি, এখন আপনাদেরকে আবার বলি, এখন এই ফাইলটা এই বছরই ওপেন হয়েছে, এই বছরই ওপেন হয়েছে, এই বছরের শুরুতে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি দেখাই দিতে পারেন। আগামী বছর, মানে আগামী বছর যখন দিবে তখন তো আর আপনাকে এখানে কোনো অপশন নাই, তখন আপনি কি করতে হবে, তখন কিন্তু আপনাকে পার্টিকুলার ভাবে দিতে হবে। কিন্তু ওপেনিং এ যখন আপনি যে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনি কিন্তু দেখাই দিতে পারেন, রাইট? ঠিক আছে, কিন্তু কিন্তু ওই খরচটা আপনারা একটু বাড়াই দেন, খরচটা বাড়াই দিলে হ্যাঁ, তাহলে ক্যাশ ইন হ্যান্ড 70,000-এ চলে আসতো। কিন্তু এখন এটা যেটা থাকলো সেটা প্রশ্নের সম্মুখীন থাকলো। আচ্ছা, এখানে প্রশ্নের সম্মুখীন আপনি যেটা বলতেছেন, এখানে প্রশ্ন ওপেনিং এ কোনো প্রশ্নের সম্মুখীন থাকে না, পরবর্তীতে যায় না যদি। না না না, আমি ওপেনিং এর কথা বলিনি, আমি ক্যাশ ইন হ্যান্ড। এই বছরে আপনার আয় কত করেছেন, ব্যয় কত করেছেন, আর হুম, ক্যাশ ইন হ্যান্ড কত আছে। ওইখানে বাড়াবে কেন? ওইখানে তো মাত্র 3,600 টাকার মতো ছিল, তাহলে না 70,000 টাকা এই হবে যে এখন। তাহলে স্যার 1,37,000 ওটা বাড়াই দেন। ওপেনিং এর ভ্যালুটা হবে গোল্ডের প্রাইস আর ল্যান্ডের প্রাইসটা ধরলে বাকি যে ডিফারেন্সটা আসবে সেটা ক্যাশ এটাকে দিলে হয়ে যাবে। আচ্ছা আমি না কিন্তু আচ্ছা আমি আপনাদেরকে আর একটু বলে দিই, আবারও বলে দিই এখানে ফার্নিচার, তারপর আমি এখানে ফার্নিচার ওপেনিং এ স্যার, ফার্নিচার ল্যান্ড আর হইলো গোল্ড আমি এগুলো আমি আসবে স্যার। আমি ল্যান্ড আর গোল্ড দিয়েছি, কারণ ল্যান্ডের প্রাইস এটা কমা বেশি হতেই আর পারে ফার্নিচারও আসবে স্যার, ফার্নিচারও তো যদি না কিনে এই অর্থ বছরে যদি খরচ না দেখে তা তো যদি আগেরই ছিল তাহলে আচ্ছা আমি ফার্নিচারটাও আসলে আসবে স্যার। স্যার স্যার আমি ওই হলো যেভাবে মাইনাস প্রশ্ন 23 করছি লাখটা ওনারা কিভাবে বুঝতে জিরো পারেনি। হলো আবার না একটু না দেখায় না দেন। না, ওনারা কেউ বুঝতে পারেনি হয়তো আসলে কি বোঝাতে চাচ্ছি। স্যার স্যার মিট বোঝাতে হয়ে যাওয়া চাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার দিলে হয় না? বলেন বলেন বলেন। আমি মিট বোঝাতে হয়ে যাওয়া চাচ্ছি প্রিভিয়াস ইয়ার। যে আপনার এবছরের আয় কত, হুম ব্যয় কত, হুম। কাছে আছে কত, হ্যাঁ এটা তো আগে মিলাতে হবে, তাই না? হ্যাঁ। তা এখন আমার আমার আয় আছে যদি আপনার 2,45,000, আমার ব্যয় 1,37,000, তাহলে বাকিটা আমার কাছে টাকা আছে। ওনার আয় বাকি হচ্ছে ওনার ব্যালেন্স ওনার থাকে আয়টা 1,08,000। ওনার আয়টা হচ্ছে 10,050 গুণন 14, ওনার আয় আসতেছে কত? 1,40,000 কত টাকা জানে? স্যার 1,20,000 টাকা ওনার আসছে, 20,600 টাকা আসছে, আর আপনার ফেস্টিভ্যাল বোনাস আসছে আপনার এই 13,000 টাকার মতন মানে 23,000 টাকার মতো সামথিং, তো মিলে ওনার 1,43,000 টাকার 600 টাকার মতন ওনার ব্যালেন্স টোটাল আয় আসছে। তার ভিতরে হ্যাঁ আপনি খরচ দেখাচ্ছেন 1,37,000 টাকা, হ্যাঁ। ওইখানে আরো 4,600 প্লাস না প্লাস মাইনাস থাকে আর কি। ওটা তো আমরা সব মিলে স্যার হ্যান্ড স্যার ক্যাশে, স্যার ওটা প্রভিডেন্ট সব ফান্ডটা মিলে তো আমরা ওনার হ্যান্ড অ্যাসেট ক্যাশের মধ্যে স্যার। নিয়ে আসছি। জি স্যার, ওই হ্যান্ড স্যার এখন উনি প্রভিডেন্ট বলতেছে ফান্ডটা তো যে স্যার ওই অ্যাসেট। স্যার ওনার যে জিবিপি আছে এটা তো তার অ্যাসেট, অ্যাসেটটা তো দেখাতে হবে স্যার। জিপিটা জিপিটা তো অ্যাসেট, তো ওটা তো সম্পদ তো আসছে, এখানে এখানে তো চলে আসছে।
এই জিপি ফান্ড তো এখানে কোথায় চলে স্যার? আসে, টোটাল সম্পদটাই তো এখানে চলে আসছে। না বন্ধ করে দাও। এই স্যার দেখতে রাত পাচ্ছি। চৌকিতে তো এখন স্যার অনেকগুলো কথা বলতেছে স্যার, আপনি স্যার আচ্ছা, আপনার ওকে, ক্লাসটা শেষ করেন ঠিক স্যার। আছে। আমরা আমরা এখানে ওপেনিং এ ওনা আপনি যেটা বলেছেন, ওপেনিং আমরা এটা দিয়ে দিলাম। ওনার হচ্ছে ল্যান্ড এবং গোল্ড দিয়ে আমরা যে মাইনাস ফিগারে যে 22,36,000 স্যার ফার্নিচারটা হবে স্যার, ফার্নিচারটা যদি ফার্নিচার পারচেজ না করে এই বছরে, তাহলে ফার্নিচারটাও তো আসবে ওপেনিং। আপনি দিতে পারেন। এই বছর তো সে ফার্নিচার পারচেজ করে নেয়। ওপেনিং এ আপনি দিতে পারেন, ওপেনিং এ আপনি দিতে পারেন, ওপেনিং এ আপনি তবে যেমন আমার ওপেনিং এ ওই স্যার ওইটাই উপর এটা করে দিয়ে দিতে বলবেন। আদার রিসিপ্টে দেখানোটার স্যার এটা এই এটা আমি আরেক জায়গায় একজন শুনছিলাম এটা এই নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে এই বছর শুরু করলে যে দেখানো যাবে না এরকম কোনো রুলস নাই এখানে। এখানে এটা নিট এটা এখানে নিট হ্যাঁ এরকম এখানে না যে এই বছর শুরু করছি বলে যে নিট ইয়েতে দেখানো যাবে না যে নিট ওয়েলথ লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা এরকম কোনো রুলস নাই যে এটা দেখানো যাবে না, বরং আপনার কাছে তো এটা অ্যাকাউন্টস নিট নাই ওয়েলথ ভাই, আপনি আপনার কাছে অ্যাকাউন্ট ছিল আগে, কেমনে দেখাবেন আপনি? আচ্ছা, কেন ওনার তো কোনো আপনার অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্টিং আগে রুলস তো অনুযায়ী সে কি ইয়েতে থাকতে পারে না তার অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী স্যার সে তো আচ্ছা 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 আমরা অ্যাসেট গুলো একটু স্যার এই এটা ওপেনিং ইনভেন্টরি, স্যার এটা ওপেনিং ধরে দেন আপনি স্যার, আমি ওই আমি তিনটা খরচ। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনার ওপেনিং এ আপনাদের আদার দিয়ে দিবেন। রিসিপ্ট দেখাইলে এটা এখানে আদার এটা রিসিপে যে রিসিপ্ট কেমনে কেমনে দেখাবেন ভাই? আন্দাজে আচ্ছা বলা হবে স্যারকে বলতে দেন, আচ্ছা স্যারকে ইনভেন্টরি বলতে দেন। হবে। আচ্ছা আচ্ছা ভাই সালাম স্যারকে বলতে আলাইকুম দেন please। ভাইয়া, আস্তে আস্তে ভাই, স্যারের বলতে দেন। আচ্ছা আমি শেষ করি, আপনারা একটু ইয়ে করেন, আপনারা একটু এ থাকেন। এটা আমরা ওপেনিং এ দেখে দিয়ে ওনার ফাইলটা প্রথম যেহেতু ওপেন হয়েছে, সেক্ষেত্রে আমরা ওপেনিং করে আমরা ওনার ল্যান্ড গোল্ড এবং ফার্নিচার দেখে আমরা 22,36,354 টাকা আমরা এখানে নিয়ে এসে আমরা দেখিয়ে দিলাম। এবার আগামী বছর থেকে যেটা হবে সেটা আমরা যেটার ভ্যালিড যেটা যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিব। দেখানোর পরে আমাদের সবকিছু শেষ, এখানে আর অন্য কোনো কিছু হবে না। আমাদের এই ফিগারটা সবকিছু ঠিক আছে, এখন আর অন্য কোনো কিছু চেঞ্জ আর নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সবকিছু ওনারা নিয়ে নিয়েছে, ক্যালকুলেট করে দিয়েছে। ক্যালকুলেট করার পরে ওনার ট্যাক্স রেবিট যেটা আসছে 4,221 টাকা, ওনার সবকিছু আছে, ওনার ট্যাক্স কোনো কিছু আসে নাই, ওনার জিরো রয়েছে সবকিছু, এখানে ট্যাক্স জিরো রয়েছে। এখন আমরা একটু ফাইলটা আমরা একটু রিভিউ করে আসি। এই ফাইলটা রিভিউ করার ক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নরা আপনারা যদি করতে চান একজন করে আপনারা প্রশ্ন করেন। আপনাদের কোথায় সমস্যা আমি একটু ক্লিয়ার করে দিই, একজন একজন করে বলেন। স্যার এখন হ্যাঁ ফাইলটা ঠিক স্যার আছে পুরো তো, ফাইলটা আবার একটু দেখান অ্যাসেটে স্যার যেটা আমাকে, দেখেন তাহলে সেটা ঠিক আছে। আচ্ছা, পুরো ফাইলটা দেখাতে গেলে অ্যাসেটটা কিন্তু আমাদের সেভ এন্ড ইয়ে দেওয়া ছিল, ওটা কিন্তু আবার থাকবে না, পরবর্তীতে কিন্তু আমাদেরকে আবার ইয়ে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রিভিউটা আপনারা একটু দেখে নেন। প্রিভিউ দেখে নিয়ে আর এই ক্লাসটা থাকবে আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, দুই জায়গায় থাকবে। প্রয়োজনে আপনারা এটা দেখেও কাজ শিখতে পারেন, পরবর্তী আপনারা দেখে নেবেন। এবং আমার আগের যে ভিডিওটা ছিল গত দিনের, সেটাও আপনারা কিন্তু একটু দেখে এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমার মনে হয় এখানে এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। প্রাইভেট কোম্পানির একটা অ্যাসেট দেখে স্যালারি দেখাইলে ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ, আমি নেক্সট যে ক্লাসগুলো থাকবে এটাতে আমি প্রাইভেট একটা ইয়ে করে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নাই। তো এখানে আর অন্য কোনো কিছু নাই, আমার সবকিছু এখানে ডাটা দেওয়া সবকিছু ঠিক আছে। এখন আমি এটা কি করব, এটাকে আমি কবে নিবেন স্যার? এটা একটু একটু জানাইতেন, আমরা প্রিপেয়ার থাকতাম। আমি আমার ফেসবুকে আমি সবসময় আপনারা লাইনেই থাকেন, আমি আমার যা কিছু সবকিছু আপডেট ফেসবুক এবং আমার যে গ্রুপ রয়েছে এই গ্রুপে সবকিছু আপডেট পেয়ে যাবেন। আগামীকাল আপনাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনার উপর ক্লাস। আপনারা যে আয়কর আইনজীবী হয়েছেন পরবর্তী ধাপগুলো কি কি, এবং আপনারা প্রয়োজনে কি কাজগুলো করতে হবে, এগুলো বিশেষ এইগুলো নিয়ে আপনাদেরকে একটা আলোচনা হবে, সেটা নিয়ে আগামীকাল আমার ক্লাস থাকবে। এই ক্লাসে আপনারা থাকবেন, এটা আপনাদের জন্য স্যার ইউটিউবের লিংকটা একটু দিয়ে স্যার দিন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, কাইন্ডলি করবো? স্যার কাল থেকে ক্লাস 9টায় হবে। কালকে আমি আপনারা এখন কতজন আছেন? 84 জন। 84, 107 জন থেকে 84 চলে আসছেন। আচ্ছা ঠিক আছে। আগামীকাল আপনারা যদি মনে করেন 9টা থেকে তাহলে 9টা থেকে, আর যদি মনে করেন 10টা থেকে তাহলে 10টা থেকে। আপনারা কখন করতে চাচ্ছেন? 9টা থেকে দিন স্যার। স্যার 9 থেকে দিয়ে যেহেতু স্যার প্রশ্ন করতে করতে অনেকটা লেট হয়ে যায়, ইয়ে করতে চায়, কোনো সমস্যা নেই স্যার, আমরা 9টা থেকেই প্রিপেয়ার থাকি। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু ফ্রাইডে ছিল, অনেকের ইয়ে ছিল, আগামীকাল অনেকের অফিস থাকবে, সেই ক্ষেত্রে আমরা 9টা থেকে শুরু করি। আগামী 8টা থেকে আমি করতে চাচ্ছিলাম,
তো স্যার 9টা 8টা থেকে থেকে শুরু। স্যার 8টা সাড়ে 8 হলে বেশি ভালো হয় আর কি, স্যার কারণ 8টা থেকে সকালে করেন স্যার, সমস্যা নেই, 8টা সাড়ে 8টা করেন স্যার। না, অনেকেই ঢাকা বা চট্টগ্রাম এলাকায় যারা থাকেন বিশেষ করে তারা কিন্তু একটু যানজটের মধ্যে থাকেন, এরা কিন্তু বাসায় পুষতে জি পুষতে স্যার। কিন্তু অনেক সময় লেগে যায় হ্যাঁ স্যার, অফিস। 8:30 ইশারের নামাজ 8:30টার পরেই করেন সাড়ে স্যার। ও আটটায় ঠিক আছে স্যার, সাড়ে ঠিক আছে, আটটায় তাহলে নামাজের 9টায়। পরে করেন হ্যাঁ, স্যার, বেটার নামাজ 9টায়। নামাজের পরে আপনারা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনারা শুরু করলেন, এটা দিয়ে একবারে আপনারা 9টায় ক্লাস। স্যার, 9টায় ঠিক আছে। হ্যাঁ, 9টায় শুরু করি। হ্যাঁ, আপনারা সবাই কালকে থাকেন, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের ক্লাস থাকবে। আর আপনাদেরকে থ্যাংক ইউ আবারও স্যার। বলি, আমি সর্বোচ্চ 20 জন নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। যদি এরকম কেউ থাকেন যারা এলএলবি এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সিভি দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে ইয়ে করে এখান থেকে সর্বোচ্চ 20 জনকে নিতে, তার বেশি নিতে পারবো না। তো আপনারা এটা নিয়ে কেউ আর মন খারাপ করেন না যে আমাকে নিল না অন্যকে নিল, এটা নিয়ে কেউ মন খারাপ করার দরকার নাই। আচ্ছা। স্যার কমার্স নাই কিন্তু এলএলবি আছে, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি সিভি দিয়ে রাখেন, প্রয়োজনে আমি আপনাকে ইয়ে করব। আচ্ছা, এটা। স্যার একটু আপনার স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এলএলবি ফার্স্ট পার্ট কমপ্লিট, সমস্যা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে ফার্স্ট স্যার ক্লাস। আমি এলএলবি ক্লায়েন্ট আইটিপি আছে। এবং অ্যাকাউন্টিং আচ্ছা, অনার্স পাওয়া ওকে যাবে ওকে, না? এটা নিয়ে এটা আপনারা প্রয়োজনে আমাকে পার্সোনালি ফোন করে বা পার্সোনাল আমাকে মেসেজ করে আপনাকে জানাইন, এখানে বলার দরকার নাই।